ফ্রেন্ড শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে সেই বন্ধুটাকে, যে বন্ধুটা হয়তো আগের সপ্তাহে ছিল না, কিন্তু আজকে আবার চলে এসেছি ভালোবাসার টানে, বন্ধুদের টানে, এবং আগের মতোই রাত 2টো পর্যন্ত থাকবো কথা আর গানের ফুলঝুরি নিয়ে। যা কিছু বলতে চান, যেটা হয়তো এক সপ্তাহ বেশি ছিল গ্যাপটা, সো হয়তো 2 সপ্তাহ ধরে জমা আছে অনেক কথা, এবং সেগুলো সবকিছু আজকে শুনবো, বলবো, আর সেই সাথে গান থাকবে, আর অনেক কিছুই হয়তো থাকবে যে আমি নিজেও জানি না, এমন হতে পারে। তো সেজন্য আমাকে অবশ্য আপনাকে শুধু সঙ্গ দিলেই হবে না, আপনার একটা ছোট্ট SMS কিন্তু আমাকে অনেক খুশি করতে পারে, এবং আহ্লাদে 8খানা 16খানা 32খানা করে দিতে পারে। তাই আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে রেডিও আমারের সংক্ষিপ্ত রূপটা লিখবেন, যেটা হচ্ছে RA, এবং তারপরে আপনার স্পেস দিয়ে নাম ঠিকানা লিখে কথাবার্তা যা খুশি লিখে পাঠিয়ে দিন 6969 এই নম্বরটাতে। আপনার জন্য আপনার পাশে আমি আছি রাত 2টো পর্যন্ত। আর সারাদিন ঘুমিয়ে অবশ্য আজকে বহুদিন পরে কিন্তু একটা ব্যাপক দিন কেটেছে আমার, এই অর্থে যে আমার মনে পড়ে না সর্বশেষ কবে এরকম সারাদিন ধরে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত ম্যারাথন ঘুম, মানে মাঝখানে শুধু খাবার ব্রেক, আবার ঘুম, এরকম আবার একটা ছোট ব্রেকের পরে আবার ঘুম, মানে কন্টিনিউয়াস একটা ঘুমের ব্যাপক একটা দিন গেল। বহুদিন পরে এমন একটা দিন পেয়ে আমি কিন্তু প্রচণ্ড ইমোশনাল ফিল করছি এই মুহূর্তে। সেজন্য কোথায় এখন একটা ঘুম ঘুম ভাব রয়ে গেছে আমার মধ্যে। তো আজকে ঘুম ঘুমির আজকেই শুনবেন, কিন্তু আপনি ঘুমালে চলবে না, নিজে জাগুন, আমাকেও জাগাকুন আপনার উত্তপ্ত হৃদয় স্পর্শে। প্রথম যে গানটা আমরা প্লে করতে যাচ্ছি সেটা হচ্ছে ভালো না লাগার আমার মনে হয় কোনো কারণ নেই, দেখা যাক ভালো লাগে কিনা। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো, যেখানে আপনার নির্ঘুম রাতের বন্ধু বা মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজ আপনার সাথে আছে, এবং রাত 2টো পর্যন্ত থাকবো। প্রথম 2টো গান আমরা শুনে ফেললাম, পরপর 2 জেমস ছিল। প্রথম গানটা ছিল আমাদের বাংলাদেশের জেমসের, এবং তারায় তারায় নগর বাউলের গান, আর দ্বিতীয় গানটা ছিল জেমস ব্লান্টের গান ইউ আর বিউটিফুল। তো বিদেশি এবং ভিনদেশি জেমস বা বাংলাদেশি জেমসের পরে আজকে শুনছেন। আর অনেক বন্ধু এসে পাঠিয়েছেন আমাকে, তার মধ্যে রাশেদ আজকের ফার্স্ট SMS পাঠিয়েছেন। রাশেদ লিখেছেন যে কিছু বলার ভাষা নেই তার, তিনি বাকরুদ্ধ। তিনি বাকরুদ্ধ এই কারণে যে বাংলাদেশের খেলা দেখে, এবং আজকের এপিসোডে শুধু বেদনার গান আর কবিতা শোনাবেন, এটা হচ্ছে তার রিকোয়েস্ট। কিছুক্ষণ আগে আমিও যেহেতু স্ক্রিনে দেখতে পারছিলাম না, আমি মোবাইলে অ্যাপের মাধ্যমে ফলো করছিলাম বাংলাদেশের খেলা। একটা শেষ পর্যন্ত আশা ছিল যে বাংলাদেশ হয়তো জিতবে, কারণ একটা সময়টাতে খুব কমান্ডিং পজিশনে ছিল, এবং যেখান থেকে খুব সহজেই হয়তো ম্যাচটা বের করে আনা যায়, যখন 6 উইকেট বাকি ছিল, ইমরুল কায়েস এবং সাকিব আল হাসান ব্যাটিংয়ে। বাট এরপরে তাসের ঘরের মতো সেই পুরনো প্রবাদ, যে প্রবাদটা ঘুরে ফিরে শুধুমাত্র একটা ক্ষেত্রেই বেশি প্রযোজ্য হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ সম্পর্কে, যেটা প্রায়শই হয়তো হয়ে থাকে তাসের ঘর। এবং তাসের ঘর নিজেও জানে না যে তার সবচেয়ে বেশি সার্থক প্রয়োগ হবে একটা সময় বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে বোঝাতে। তাসের ঘর যদি জানতো তাহলে নিশ্চয়ই কিছু একটা হতো। তো সে যাই হোক, আমরা চাই না তাসের ঘর হোক বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একেবারে বছরের পর বছর টিকে থাকে, সেই শায়েস্তা খানের আমলের বিল্ডিং এর মতো, মানে কুতুব মিনারের মতো দীর্ঘস্থায়ী হবে, এরকম একটা আশা আমরা করছি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে। বাট পরাজয় ডরে না বীর, হতাশ হবার কিছু নেই, নিশ্চয়ই সামনের 2টো ম্যাচ ভালো খেলবে এবং সিরিজ আমরা জিতবো অবশ্যই। যেহেতু ইংল্যান্ডের সাথে আমাদের এমনিতে একটা অন্যরকম দুর্দান্ত পারফরমেন্স সবসময় হয়ে থাকে, সাধারণত অতীত রেকর্ড তাই বলে। আশা করছি যে এবারও তার ব্যত্যয় হবে না, এবং আশাবাদী আমরা আগামী 2টো ম্যাচ নিয়ে। তবে ক্রিকেট প্রসঙ্গে আরেকটা কথা না বললেই না, যেটা আমার কাছে মনে হয় আসলে ক্রিকেটে হয়তো একদল জেতে একদল হারে, এবং অনেক ভালো খেলা হয়, মানে অনেক ভালো পারফরমেন্স আমরা দেখি, মাঝে মাঝে বাজে পারফরমেন্সে দেখি। এর থেকে ভিন্ন একটা বিষয় কথা একটু বলি, সেটা হচ্ছে যে কালকে রাতে আমাদের সারা রাত আমরা বন্ধুরা বাইরে ছিলাম, এবং এখানে সেখানে ঢাকার বাইরে ঢাকার ভেতরে বিভিন্ন রকম চরকিবাজি হয়েছে সারা রাত ধরে। তো এটা করতে গিয়ে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে যে একটা সময় আমার কাজিনকে পিক করার জন্য মিরপুরে যখন যাচ্ছিলাম, তখন বোঝায় সময় রাত 11টার মতো হবে। তো ওই মিরপুর ইনডোর স্টেডিয়ামের ওদিক দিয়ে যখন যাচ্ছিলাম, তো ওখানে বোধহয় টিকিটের মানে ব্যাংক থেকে দেয়া হবে ভোরবেলা বা এরকম কিছু একটা হয়তো ছিল বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচের টিকিট নিয়ে, যার ফলে দেখলাম যে ওই রাত 11টার সময় থেকেই দেখলাম যে বিশাল লাইন, মানে 1-1.5 কিলোমিটার লম্বা লাইন তো হবেই, এবং সেই বিশাল লাইনে সবাই দাঁড়িয়ে আছে প্রতীক্ষা কখন টিকিট পাবে। আমি চিন্তা করলাম যে টিকিট দেবে হয়তো পরের দিন ভোরবেলা, সারা রাত তারা এভাবে ঠায় দাঁড়িয়ে থাকবেন একটা টিকিটের জন্য। রাত 11টা আমি দেখেছি মানে হয়তো আরো অনেক আগে থেকে শুরু হয়েছে। তো বেশ ভালো কথা, এবং দেখে আমরা খুব আবারও সেটাই বলা করছিলাম সবাই যে বাংলাদেশের মানুষের ক্রিকেট প্রেম আসলেই অন্যরকম বলার মতো। এরপরে হচ্ছে যে অনেক ঘোরাঘুরি করে আমরা হচ্ছে যখন সকাল 7টা কি 8টার দিকে আবারও সেই কাজিনকে ড্রপ করার জন্য ওই একই জায়গা দিয়ে যাচ্ছি, রাত 11টা সকাল 7টা বা 8টা, অলমোস্ট 8-9 ঘন্টা ডিফারেন্স। তো তখন যখন যাচ্ছি আবার, তখন ঝুম বৃষ্টি হচ্ছে। আজকে যারা ভোরবেলা নিশ্চয়ই যারা একেবারে বেঘরে ঘুমাননি তারা জানেন অসম্ভব মুষলধারে বৃষ্টিপাত হয়েছে সকালবেলা অনেকক্ষণ, এবং দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত, এবং বেশ তীব্র বেগে বলা যায়। তো দেখলাম সেই একই জায়গাতে
লাইন আগের চেয়ে দ্বিগুণ হয়েছে, কিন্তু ওই রকম বৃষ্টিতে কিভাবে এতগুলো মানুষ মানে লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা মানে বৃষ্টিতে ভেজে তাদের অসুখ বিসুখ হতে পারে, বা সবচেয়ে বড় কথা যে এরকম তীব্র বৃষ্টিতে অল্প কিছুক্ষণ কোথাও দাঁড়িয়ে থাকা অসম্ভব, সেখানে ঘন্টার পর ঘন্টা ওই বৃষ্টি মাথায় নিয়ে একটা মানুষ লাইন থেকে নড়ছে না, এবং ওই ভয়াবহ বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা কিভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব ওপেন স্পেসে, এটা মানুষের থেকে অনেক বড় কিছু পাওয়ার আশায় হয়তো করবে না, হয়তো অনেক বড় সৌভাগ্যের আশা করছে এরকম প্রাকৃতিক দুর্যোগের কাছে নিজের শরীর স্বাস্থ্যে সবকিছু ঝুঁকি নেই, কিন্তু এরকম তীব্র বৃষ্টির মধ্যে ঘন্টার পর ঘন্টা একেবারে ওপেন স্কাইয়ের নিচে দাঁড়িয়ে থাকা, জাস্ট একটা টিকিটের জন্য লাইনে দাঁড়ানো, আমি মানে আমার নিজে দেখে প্রচন্ড ইমোশনাল লাগছিল, এবং সিরিয়াসলি আমার হ্যাটস অফ টু দোজ গাইজ যাদের জন্য আসলে বাংলাদেশের ক্রিকেট বেঁচে আছে। মানে এত কষ্ট করে এরকম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পুলিশের লাঠির বাড়ি খেয়ে সারা রাত সারা দিন প্রচন্ড মুষলধারে, এটা আসলে সামনে না দেখলে বিশ্বাস করা অসম্ভব, এবং আমার ধারণা পৃথিবীর অন্য কোথাও এই দৃশ্য কখনো দেখা যাবে না, যে এইভাবে তীব্র বৃষ্টির মধ্যে কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজতে ভিজতে, এবং এটা নিয়ে কারোর মধ্যে কোনো আফসোসও দেখলাম না, বা কারো সবার চেহারার মধ্যে একটা অন্যরকম খুশি আবহাওয়া একটা দীপ্তি আছে, যত দুর্ভোগী হোক একটা টিকিট নিয়ে বাড়ি ফিরবো এবং আসে মানুষের খেলাটা দেখবো। আমার কাছে মনে হয়েছে যে আসলে খেলা মাঠে পারফরমেন্স যাই হোক, কোনোদিন জিতবো কোনোদিন হারবো, এবং কোনোদিন আনন্দে উদ্ভাসিত হবো, কোনোদিন হয়তো শোকে মুশড়ে পড়বো আজকের মতো, কিন্তু এই ভালোবাসাটা যেটা আসলে বাংলাদেশের মানুষ দেখাচ্ছে দলটার প্রতি বা খেলাটার প্রতি, আসলে এটা আমার কাছে মনে হয় যে পৃথিবীর ইতিহাসে হয়তো খুব বেশি খুঁজলে পাওয়া যাবে না, দুর্লভ। মানে এটা আমাকে ছুঁয়ে গেছে আজকে, এবং আমি মানে শ্রদ্ধায় আমার চিত্ত অবনত হয়েছে এই দৃশ্যটা দেখার পর আজকে ভোরবেলা বৃষ্টির সময়টাতে। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম সেখানে আবার চলে যাই, সেটা হচ্ছে রাশেদের SMS এর পরে পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন যে আমি জানতাম যে শুরু থেকে এরকমই হবে, তো সেটাই হয়েছে আর কি। অনেকে জন্মদিনের শুভেচ্ছা অলরেডি পাঠানো শুরু করে দিয়েছেন দিনের শুরুতেই, একেবারে ইনিংসের প্রথম ওভার থেকেই, যদিও 12টা এখনো বাজেনি, তারপরও পরিস্বপ্ন, তাহমিনা এবং মিলা তারা জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকেই। আর অনেক SMS পাঠিয়েছেন আমাকে, সাকিব, অ্যাংরি নীলা, অ্যাংরি কেন, দীপা আমার নতুন ফ্রেন্ড, সাইফুল কেরানীগঞ্জ থেকে বেশ কিছু গানের রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন আমাকে, এবং জান্নাত লিখেছেন আমাকে আবার ফাঁকিবাজি শুরু করে দিয়েছি। আমি গত সপ্তাহে ছিলাম না, আমি কিন্তু খুব কম শো মিস দিই মাঝে সাঝে, তারপর একটা ফাঁকিবাজ উপাধি আমার পেয়ে, আগের দিনে মানুষ রায় বাহাদুর, খান বাহাদুর এসব উপাধি পেত, আমি ফাঁকিবাজ উপাধি পেয়েছি। তবে বিষয়টা আসলে অনিবার্য কারণবশত ছিল, এবং বিষয়টা এমন ছিল যে গত সপ্তাহে যদি আমি এটা মিস না করতাম এই সপ্তাহে মিস করতে হতো, তো সেটা কি আরো বেশি খারাপ হতো না? আপনারা ভাবতেন যে জন্মদিনের সময়টাতে আমি নেই, তো আমি চেয়েছিলাম এই স্পেশাল মোমেন্টে আপনার পাশে থাকতে, তাই আমি আগের সপ্তাহে ছুটি নিয়েছি। খুব ভালো কাজ করেছি না, তাই বলুন। টিআই শামীম আমাকে জানিয়েছেন নয়ার হাট থেকে অনেকদিন পর এসছেন, তিনি জয়েন করেছেন, সো একটা শো মিস করেনি, তাহলে আবার অনেকদিন পর জয়েন করলেন, দুটো কথা তো দুরকম হয়ে গেল। আচ্ছা, নিজুম আমাকে মোহাম্মদপুর থেকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা, থ্যাংক ইউ। তন্ময় লিখেছেন 16ই অক্টোবর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ জন্মদিন, এবং তার জন্মদিন উপলক্ষে তার কবিতা পড়া যায় কিনা? অবশ্যই পড়া যেতে পারে, থ্যাংক ইউ আপনার সাজেশনের জন্য। SMS করার নিয়মটা একটু মনে করে দিই, প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে আরে স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969, অর্থহীন গান শুনবো। আলোর নিচে থাকি বসে মেঘাচ্ছন্ন একলা রাত, আজকে রাতে তোমায় কাছে পেলে অনেক কথা বলা যেত, চারিদিকে হিজল, শিরিষ, নক্ষত্র, ঘাস, হাওয়ার প্রান্তর, কিন্তু যেই নিট নিয়মে ভাবনা, আবেগ, ভাব বিশুদ্ধ হয় বিষয় ও তার যুক্তির ভেতর, আমিও সেই ফলাফলের ভিতরে থেকে গিয়ে দেখেছি ভারত, লন্ডন, রোম, নিউ ইয়র্ক, চীন। আজকে রাতের ইতিহাস ও মৃত ম্যামথ সব নিবিড় নিয়মাধীন। কোথায় তুমি রয়েছ, কোন পাশার ডান হাতে, কি কাজ খুঁজে? সকল অনুশীলন ভালো নয়, গভীরভাবে জেনেছি যে সব সকাল বিকাল নদিয়ার নক্ষত্রকে তারই ভিতর প্রবীণ গল্প নিহিত হয়ে রয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেটির। আজকে সময় যখন 11:33, তখন আমি আবার এই মুহূর্তে আপনার সাথে জয়েন করলাম। দুটো গানের পরে তাহসানের গান শুনছিলাম, বলছি শোনো, এবং তার আগের গানটাও আশা করি ভালো লেগেছে। পরপর দুটো গানের পরে এই মুহূর্তে কিছু বন্ধু SMS পড়বো। একটু আগে যে কবিতাটা পড়লাম এটা হচ্ছে, তার আগের গানটা ছিল অবশ্য অর্থহীনের গান গল্প শেষে, আর এই মাত্র যে কবিতাটা পড়লাম এটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা আজকে রাতে। কবিতাটার নাম আজকে রাতে, কবিতার নাম শুনে অবশ্যই এটা গানের নাম মনে পড়ে যাচ্ছে। হাসানের একটা খুব জনপ্রিয় গান ছিল এক সময়, আজকে রাতে তুমি অন্যের হবে, ভাবতেই জলে চোখ ভেজে যায়,
এত কষ্ট কেন ভালোবাসায়। এই গানটা মনে পড়ার কারণ হচ্ছে আজকে রাতে আমাদের এক বন্ধু বিয়ে, তো সে অবশ্য ছেলে বন্ধু। সাধারণত এই গানটা একটা মেয়েকে নিয়ে গাওয়া বা বিরোহী প্রেমিকরা সাধারণত প্রেমিকাদের জন্য এই গান গেয়ে থাকে, কিন্তু আমাদের একটা ছেলে বন্ধুর জন্য আমরা এই গান কালকে রাতে সবাই মিলে গিয়েছি। আজকে রাতে ওর নাম হচ্ছে ইমন, তো আজকে রাতে ইমন অন্যের হবে, ভাবতেই জলে চোখ ভিজে যায়। আমি 2 লাইন হলো আজকে ইমনের জন্য এই গানটা প্লে করবো, বিকজ হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। এবং ইমনকে আমার মনে হয় আমি যত ফ্রেন্ডকে, আমার 1 নম্বর প্রিয় কাজ হচ্ছে বন্ধুদেরকে জ্বালানো, এবং সবচেয়ে বেশি যাকে জ্বালানো হয় সে হচ্ছে ইমন। এবং ইমন রীতিমতো আমার কথার অত্যাচারে, আমার জ্বালাতনে অতিষ্ঠ হয়ে বেশ কিছুদিন আমার সাথে কথা বন্ধ রাখে, দেখা বন্ধ রাখে এবং অ্যাভয়েড করে চলে। আবার কিছুদিন পরে যখন কাছে আসি তখন আবার তাকে দ্বিগুণ বেগে যখন আমি জ্বালানো শুরু করি, আবার তখন সে বিরতিতে চলে যায় বনবাসে বা নির্বাসনে। এভাবে আমাদের বন্ধুত্ব এগিয়ে চলে আর কি। এবং একটা সময় সে থাকতে না পেরে একেবারে রীতিমতো মানে আকুতি মিনতি জানিয়ে আমাদের সবার কাছে আবেদন জানিয়েছিল যেন আমি যেন তাকে আর না জ্বালাই। একেবারে মর্মান্তিক আবেদন ছিল তার সেই আবেদন। তো এই জ্বালানো আশা করি আমি দীর্ঘকাল এবং চিরকাল অব্যাহত রাখবো। সে ভিন্ন প্রসঙ্গ। উই রিয়েলি লাইক হিম, এন্ড আমাদের সবচেয়ে ভালো বন্ধুদের একজন, এবং আমাদের শত অত্যাচার সহ্য করে। এমনকি বিয়ের আগে শপিংটা পর্যন্ত আমরা তাকে ঠিকমতো করতে দিইনি। আমরা বিভিন্ন রকমভাবে তাকে জ্বালিয়ে উপদ্রব করে এবং বাসা থেকে বের করে এনে মাঝরাতে যে আমাদের সাথে থাকতে হবে, ঘুরতে হবে, সারা রাত ঘোরাফেরা করতে হবে, বাসাকে টাইম দেওয়া যাবে না, নিজের হবু স্ত্রীকে টাইম দেওয়া যাবে না, এগুলো সারা জীবন তো পড়ে আছে এটার জন্য। এখন আমাদেরকে টাইম দিতে হবে এবং আমরা এভাবেই তাকে জ্বালাই। এবং আমাদের জন্য সে ফ্যামিলিকে টাইম দিতে পারে না, আমাদের জন্য হবু স্ত্রী বা গার্লফ্রেন্ডকে টাইম দিতে পারে না, এবং নিজস্ব সময়ের কথা বাদে দিলাম। এবং এই কাজ করতে পেরে আমরা যার পণ্যায় আনন্দিত, এবং এই কাজ আমরা আজীবন করে যাব, বিয়ের পরও আশা করছি। তো ইমনের জন্য শুভকামনা। আজকে রাতে ইমন অন্যের হবে মানে হয়ে গেছে অলরেডি। এটা আমাদের জন্য একটা হার্ট ব্রেকিং মোমেন্ট, বিকজ আমরা চাইতাম না কোনোদিন ইমন বিয়ে করুক, তাহলে আমরা ইমনকে পাবো না। এটা আমাদের একটা কষ্টের বিষয় ছিল, আক্ষেপের বিষয় ছিল, তারপরেও বাস্তবতা মেনে নিতে হয়। শুভকামনা থাকলো তার জন্য, এবং সেই গানটার 2 লাইন অবশ্যই থাকবে তার জন্য। আজকে রাতে ইমন অন্যের হবে। আর কবিতাটার নাম ছিল আজকে রাতে জীবনানন্দ দাশের। আমাকে আরো বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে কিছু SMS না পড়লেই না। তার মধ্যে তাহমিনা আমাকে লিখেছিলেন যে আজকে সবকিছু একটু একটু করে হলে খুব ভালো হবে, কবিতা, সেগমেন্ট, ফোন কল, গান। আচ্ছা, ফোন কলের জন্য প্রচুর রিকোয়েস্ট আজকে এসেছে, এবং জনমতের প্রতি শ্রদ্ধাশীল আমি সবসময়ই, একজন খুবই জনমত পিপাসু ব্যক্তি আমি। তো জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে আমি ফোন কলের ব্যবস্থা রাখছি, তবে এখন একটু পর থেকে। আর কবিতা আজকে প্রথমে ভেবেছিলাম এই ঘুম ঘুম মুডে কবিতাটা আজকে আর নাই পড়বো, আজকে একটু ফাঁকিবাজি করি। তো সেটাও জনমত প্রবলভাবে এটার বিপক্ষে, এবং সেজন্য আমাকে আরেকবার পরাস্ত হতে হলো। বিশেষ করে যেভাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা মাঝে মাঝে পরাস্ত হয়, এবং পৃথিবীর সব দেশের ব্যাটসম্যানরাই পরাস্ত হয়, তবে পরাস্ত কথাটা শুনলে বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা মনে পড়ে একটা কারণে, সেটা হচ্ছে ভাষ্যকারদের কারণে। কারণ সেই 1992-93 থেকে শুনে আসছি যে বলটা ব্যাটসম্যান ঠিক মতো ব্যাটে লাগাতে পারেন না, বা ব্যাটের ফাঁক করলে চলে যায় কিপারের হাতে, সেই বলটা না হচ্ছে পরাস্ত, সেটা মানে হচ্ছে পরাস্ত হওয়া ব্যাটসম্যান। এবং আমাদের 2-1 বিখ্যাত ধারাভাষ্যকার এত রসিয়ে বিষয়টাকে বলেন যে মানে তার জীবনটাই পত হয়ে গেল। এবারে কিন্তু পরাস্ত হলেন। তো পরাস্ত শব্দটা এই জন্য ছোটবেলা থেকে আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে, এবং পরাস্ত শুনলে আমার বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা এই জন্যই মনে হয়। এবং আমার 2-1 খুব প্রিয় ভাষ্যকার আছেন বাংলাদেশে, আমি তাদের নাম বলবো না, এবং আমি তাদের কমেন্টে শুনলে আমি বরাবরই বিনোদিত হই, বিমোহিত হই, এবং আমি মানে যার পরনাই আহ্লাদিত হই, এবং এরকম আনন্দ খুব কম কিছুতে পাই আমি। এরকম স্পেশালি আমার একজন খুব প্রিয় ভাষ্যকার আছেন, এবং আমি মনে করি যে আসলে তাকে আমাদের আজীবন মনে রাখা উচিত। অসম্ভব রকম বিনোদন তিনি কিন্তু আমাদেরকে দেন। একটা ঘটনা মনে করি দিই, সেটা হচ্ছে যে 2007 সালের বিশ্বকাপের কথা মনে পড়ছে আমার। 2007-এর বিশ্বকাপ যেটা হচ্ছে প্রবাবলি ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল যেটা। তো ওই সময়টাতে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হলে থাকি। তো আমাদের ফ্রেন্ডরা হচ্ছে ওই সময় রুমের ভেতরে টিভি কার্ডের ব্যবস্থা করে আমরা ক্রিকেট খেলা দেখতাম, ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো। তো খেলা হয়তো 100 ওভারের ম্যাচ, যেহেতু 50-50 পুরোটা হয়তো অনেকেই দেখাতো না, কাজ টাজ থাকলে, ক্লাস থাকলে। কিন্তু একটা জিনিস আমরা কেউ মিস করতাম না, সেটা হচ্ছে যে খেলার বিরতিটা। তো আপনি অবাক হতে পারেন, খেলা মিস করতাম কিন্তু খেলার বিরতি মিস করতাম না। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই যে ওই সময়টাতে বিরতিতে একটা অনুষ্ঠান হতো, এবং সেই ভাষ্যকার তিনি উপস্থাপনা করতেন সেই অনুষ্ঠানটা, এবং 2-1 প্লেয়ারকে ইনভাইট করতেন, তাদেরকে বিশেষজ্ঞ মতামত দিতে হতো। তো বিশেষজ্ঞ মতামত তো শোনার প্রশ্নই আসে না, আমরা জাস্ট ওনার কথাবার্তা শুনতাম সেই ধারাভাষ্যকারের, এবং উনি চমৎকারভাবে বিভিন্ন বিশেষণ প্রয়োগ করে যেভাবে উপস্থাপনা করতে, এটা আমরা
অসম্ভব রকম বিনোদন পেতাম, এবং আমাদের কাছে খেলার চেয়ে বড় ছিল, সবকিছু থেকে বড় ছিল মাঝখানে বিরতির অংশটা। এবং যখন বিরতির ওই অংশটা শুরু হতো, আমরা রীতিমতো একদম ওই রাজারা, আগের দিনে রাজারা যেরকম ঢোরা পিটিয়ে বিভিন্ন রকম নিউজ দিতেন যে ঘোষণা, এরকম আমরা সব রুমের সামনে গিয়ে নক করে আসতাম, এই দোস্ত তাড়াতাড়ি কমেন্ট্রি মাঝখানে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, মিস করা যাবে না। তো আমরা সবাইকে এরকম বলে আসতাম, সবাই হুড়মুড় করে যার যা কিছু পরনে ছিল, ভূমিকম্প হলে যেরকম প্রিপারেশনের টাইম থাকে না, ওভাবেই বের হয়ে আসে বিল্ডিং থেকে। তো ওই অবস্থায় একেবারে আলুথালু বসনে সবাই চলে আসতো, যে যেভাবে ছিল সেখানে যার যা কিছু ছিল তাই নিয়ে একবারে রুমে ওই টিভি রুমটাতে চলে আসতো, এবং আমরা গোগ্রাসে গিলতুম তার মহান উক্তিগুলো। এবং সেটা ছিল একটা খুব প্রিয় একটা ঘটনা, ওই 2007 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আমার এখনো মনে পড়ে। অ্যান্ড আই রিয়েলি লাইক হিম, এবং সিরিয়াসলি আমি প্রচণ্ড এন্টারটেইন হয়ে আমার ভালো লাগে। আমি চাই আজীবন তিনি কমেন্ট্রি দিয়ে আমাদেরকে বিনোদিত করবেন। সে যাই হোক, কোন প্রসঙ্গে যেন ছিলাম, একটা থেকে আরেকটা চলে যাচ্ছি, প্রসঙ্গ চেঞ্জ হচ্ছে বারবারে। আচ্ছা, তাহমিনার SMS-টা পড়ার পরে কি প্রসঙ্গে গিয়েছিলাম? কবিতা সেগমেন্ট, ফোন কল, গান। আচ্ছা, কবিতার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আজকে শুধু যে ভাবলাম যেহেতু এত কবিতার রিকোয়েস্ট আসছে, আজকে শুধু জীবনানন্দ দাশের কবিতা পড়বো। যে কবিতাগুলো খুব বেশি পড়া হয়নি, এরকম কিছু কবিতা হয়তো পড়বো। আর এবারে কিন্তু পরাস্ত ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন যে খুব সুন্দর একটা SMS, রয়ে যাব তোমার মনের গহীন বেদনায়, নিরন্তর এই মহাকালের প্রবাহ ধারায়। সুন্দর SMS। এবারে কিন্তু সাইফুল আমাকে জানিয়েছেন কেরানীগঞ্জ থেকে, সেটা হচ্ছে যে কয়েকদিন আগে কবি ঔপন্যাসিক সৈয়দ শামসুল হকের প্রয়াণে লিখেছেন, এবং আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড মর্মাহত, এবং আমার উনি খুব প্রিয় একজন লেখক ছিলেন আমার। এবং যদি যারা অনেকদিন ধরে আমার শো শুনছেন, দেখবেন যে আমি অসংখ্য রাতে তার কবিতা পড়েছি, এবং তার ছোট গল্পের রেফারেন্স দিয়েছি বা আরও অনেক বইয়ের। এবং আমার কাছে মনে হচ্ছে এরকম গুণী মানুষ আমি জানি না আদৌ কবে আসবে, বা আদৌ আসবে কি না। কারণ একটা মানুষ অসম্ভব সুন্দর কবিতা লিখে, চমৎকার ছোট গল্প লিখে, খুব ভালো উপন্যাস লিখে, আবার মঞ্চ কাঁপানো বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে মানে লেজেন্ড হয়ে গেছে এরকম কিছু মঞ্চনাটক আবার তিনি লিখে থাকেন। এবং একটা মানুষের এত গুণ, এটা কিভাবে থাকা সম্ভব? এবং সেই 50-60-এর দশক থেকে নিয়মিতভাবে 2 হাতে লিখেছেন, যার ফলে তাকে সব্যসাচী লেখক বলা হয়। এবং আসলে এত অল্প সময় তার প্রতিভা বা তার অবদান নিয়ে আসলে বলাটা আমার কাছে ধৃষ্টতার মতো মনে হয়। আমি শুধু ব্যক্তিগত কথাটাই বলি, সেটা হচ্ছে যে আমি তার বইয়ের লেখার প্রচণ্ড ফ্যান ছিলাম, যার প্রমাণ ওই যে বললাম না, সত্যি দিয়েছি, অসংখ্য রাতে তার কবিতা পড়েছি। এবং সৈয়দ শামসুল হকের ছোট গল্প, তার উপন্যাস সত্যি অসম্ভব সুন্দর, মঞ্চনাটকগুলো দারুণ দুর্দান্ত, কিংবদন্তি হয়ে গেছে তার প্রত্যেকটা অলমোস্ট। এবং এই মানুষটা এত দিন ধরে লিখে যাওয়ার পর আমাদের কাছে সবসময় মনে হতো চিরতরুণ, এবং মনে হতো যে না, এখনো তো মাত্র শুরু হলো, এখনো তো অনেক কিছু দিতে বাকি, বা এত তাড়াতাড়ি এই মানুষটা চলে যাবে এরকম ভাবনা মাথায় আসতোই না, বা প্রস্তুতি নেবার মতো মানসিকভাবে কোনো সুযোগই হয়ে ওঠেনি। মনে হতো যতই বয়স হোক, এই মানুষটার বয়স একটা জায়গাতে আটকে আছে, এবং সেটা হচ্ছে চিরতরুণ, সেই বয়সের নাম, এটার কখনো বাড়বে না। এবং তাকে দেখলে অনেক কিছু থেকে ইন্সপায়ার আমি ব্যক্তিগতভাবে হতাম। আমার এক ঘটনার কথা মনে পড়ছে, এটা হচ্ছে 1993 বা 94-এর কথা। আমি বোধহয় তখন মাত্র তো প্রথম ওনাকে চিনছি, এরকমভাবে চিনতাম না, 93 মেবি। একটা টিভি অনুষ্ঠানে উনি এসেছিলেন, তো আমি আর আমার বাবা একসাথে অনুষ্ঠানটা দেখছিলাম, এবং উনি কোনো একটা বিষয়ে কথা বলছিলেন। আমি বোধহয় প্রথম ওই দিনই তাকে দেখি বা তার সম্পর্কে ভালোভাবে জানি। তার কথা শুনে আমার বাবা আমাকে বলেছেন যে মানুষটার কত বয়স, কিন্তু এখনো কি চমৎকার, কি সুন্দর, কি মিষ্টি তার গলা। এবং আসলে আমি তারপর থেকে যতবারই তার কথা শুনেছি কোনো প্রোগ্রামে বা অন্য যে কোনো জায়গাতে, আমি দেখতাম কি অদ্ভুত সুন্দরভাবেই মানুষটা কথা বলে, এবং কি অসম্ভব সুন্দর একটা ভয়েসে, কি চমৎকার দরদি এবং মায়াবী একটা কণ্ঠস্বর। এবং আমি অল্প কিছু ভয়েস শুনে খুব ঈর্ষান্বিত হতাম। আমি এরকম, তার মধ্যে একটা ছিল একজনের সৈয়দ শামসুল হকের ভয়েস শুনে আমি খুব ঈর্ষান্বিত হতাম, যে এত সুন্দরভাবে যদি আমি কথা বলতে পারতাম, বা এরকম আউটপুট বা এরকম ডেলিভারি যদি দিতে পারতাম। আর আমার কাছে তার অনেক বিশাল একটা জায়গা আমার হৃদয়ে, অনেক বড়, এবং তার সাহিত্যের মধ্যে আমার অজস্র দিন রাত সময় কেটেছে, অনেক অনেক প্রিয় স্মৃতি, কবিতা পড়ে শিহরিত হওয়া, সেই ছোট গল্পগুলো, শীত বিকাল, কত অসাধারণ সব গল্প। আমি কোনটা কথা বলবো সিরিয়াসলি, তো আমি এবং সম্ভবত গত রবিবারে ছিল দিনটা, এবং গত রবিবারের বা তার আগের রবিবার, বা আমি ঠিক স্পেসিফিক দিনটা আমি মনে করতে পারছি না এখন। তবে আমার ঘটনাটা মনে আছে, আমি মঞ্চনাটক দেখতে গিয়েছিলাম তখন শিল্পকলাতে, অফিস শেষ করে। ওখানে গিয়ে আমি বিকেলবেলাতে হয়তো ঘটনাটা ঘটলো, এবং আমি ওই শিল্পকলায় যাওয়ার আগ পর্যন্ত জানতাম না। তো শিল্পকলায় একটা নাটক দেখতে গিয়েছিলাম, তো নাটকের শুরুর আগে দেখলাম সবাই হঠাৎ করে ঘোষণা আসলো যে আমরা শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি, এবং 1 মিনিট নীরবতার জন্য। তখন আমি প্রথম জানতে পারলাম, এবং কাকতালীয় ব্যাপার হচ্ছে মঞ্চ নাটক দেখতে গিয়ে যেখানে তার এত অবদান, নুরুল দিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়, সেই অসাধারণ নাটকগুলো।
নাটকটা আমি আসলে বলা বাহুল্য নাটকটা ওইভাবে আমি মন দিয়ে দেখতে পারিনি এবং কনসেন্ট্রেটও করতে পারিনি, বিকজ ইট ওয়াজ এ গ্রেট শক টু মি। আসলে আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সৈয়দ শামসুল হক আর আমাদের মাঝে নেই, বা আর কিছু লিখবেন না, বা তার সেই চমৎকার ভরাট গলায় কথা শুনবো না। যেখানে থাকুন মানুষটা নিশ্চয়ই অনেক ভালো থাকবেন, তার সৃষ্টিশীলতায়, তার হৃদয়ের বিশাল প্রবাহমানতায়। শুভকামনা থাকলো তার জন্য। এবং যে বন্ধুটা SMS করেছিলেন তিনি হচ্ছেন সাইফুল। আমাকে লিখেছিলেন যে একটা এপিসোড, আরও অনেকে লিখেছেন এটা, যে একটা এপিসোড তার কবিতা বা গল্পগুলো নিয়ে করা যায় কিনা। আমি অবশ্যই এটা আমার মাথায় আছে এবং আমি অবশ্যই খুব শীঘ্রই এটা করবো, এটুকু কথা আমি দিলাম। ফারা, থ্যাংক ইউ আপু। এবং সাকিবের হচ্ছে কালকে জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। আপাতত SMS পড়ছি না, শুধুমাত্র SMS করে নিয়মটা মনে করে দিই। যদি কোনো কিছু লিখতে চান, কোনো SMS করে নিজের কোনো ফিলিংসের কথা বা কোনো গান শুনতে চাইলে বা কাউকে উইশ করতে চাইলে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নাম্বার, সেটা হচ্ছে 6969। একটা গান শুনে আসছি, একটু পরেই ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে আর ড্রিমস অ্যাভিনিউ শুক্রবার রাতের বিশেষ আয়োজন, যেটা সেখানে আপনাকে আরেকবার স্বাগত জানাই রেডিও আমার 88.4 FM-এ। সময় হচ্ছে 11:59। শুনছিলাম একটু আগে ডিপ পার্পলের দারুণ একটা গান, স্মোক অন দ্য ওয়াটার, ফায়ার ইন দ্য স্কাই, এবং তার আগে ছিল ওয়ারফেজের গান মহারাজ, এবং পরপর দুটো রকিং গানের পরে এই মুহূর্তে শকিং আমাকে শুনছেন না। আশা করছি আপনি শকড হবেন না খুব একটা, ইতিমধ্যে ইউজ টু হয়ে গেছেন আপনাকে কতটা জ্বালাতে পারি আমি। আর আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে কিছু SMS না পড়লেই না, না পড়লেই না। তার মধ্যে তামান্না কে অনেক ধন্যবাদ, একটু ডিফারেন্ট ওয়েতে আমাকে বলেছেন, সেটার জন্য ভালো লাগছে আমার। যদিও ওটা অনেক আমি পড়ছি না, কিন্তু আমার সত্যি আমাকে ছুঁয়ে গেছে সেটা। এবং শাওন আমাকে চিনজিলা থেকে জানিয়েছেন যে জীবনে সবকিছু ফুরিয়ে যায়, শোক, দুঃখ, রাগ, ক্ষোভ, পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, সব ফুরিয়ে যাবে একদিন, কিন্তু কি যেন থেকে যাবে, ওই অংশটাই হারিয়ে গেছে SMS এর আসল অংশটা সবচেয়ে। আপনি আবার আমাকে লিখে পাঠিয়ে দিন। হ্যাঁ, এনিওয়ান ফ্রম এনিওয়্যার বেশ কিছুদিন পর SMS করলেন আমাকে, এবং তাকে এক নজর দেখার জন্যই নাকি চাঁদ ওঠে। আহা বাহা, মরি মরি। আমরা এতদিন উল্টোটা শুনে এসেছি যে চাঁদ দেখার জন্য আমরা আহা হু করি, কিন্তু এখন শুনলাম চাঁদ একজনকে দেখার জন্যই ওঠে, অ্যান্ড দ্যাটস শি অর হি। আর রাশেদ আমাকে জানিয়েছেন যেটা, সেটা হচ্ছে যে আশা করছেন কালকে বৃষ্টি হবে এবং বৃষ্টিতে ভিজবো। ওকে, মানে আমি একসময় খুব গর্ব এবং গৌরবের সাথে বলতাম যে আমার এমন কোনো জন্মদিন এখন পর্যন্ত পাইনি যেদিন বৃষ্টি ধার্ষিত হয়নি এবং প্রকৃতির আশীর্বাদ পাইনি। কিন্তু আমার সেই অহংকার, সেই সব কিছুকে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে একাকার করে দিয়ে গত বছর সম্ভবত বৃষ্টি ছিল না ওই দিনটাতে, তো খুবই দুঃখ পেয়েছিলাম। আমার আশা করছি যে অন্তত এইবার বৃষ্টি হবে, যেটা আজকে এত বৃষ্টি তার এক ফোঁটা কি কালকে দেবে না, নিশ্চয়ই হবে। আমাকে লিটু জানিয়েছেন, সেই লিটু অনেকদিন পর SMS করলেন আপনি, আমার ঠিকই মনে আছে আপনার কথা। এবং একটা সময় আপনার একটা স্বপ্ন ছিল, আমি জানি না সেটা পূরণ কতটুকু হয়েছে, বাট আমি এখনো আপনাকে নিয়ে শুভকামনা আমার আছে। এবং আমার এখনো মনে পড়ে ওই সময়টা যখন আপনি খুব পরিশ্রম করতেন এত দূর থেকে এসে প্রতিদিন, খুব একটা ইচ্ছে ছিল আপনার, যেটা আশা করি এটা একদিন পূর্ণ হবে। শুভকামনা থাকলো আপনার জন্য লিটু। আবির আজকে জানিয়েছেন আমাকে যে আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সৈয়দ শামসুল হকের স্মরণে একটা কাব্যিক সন্ধ্যা হয়ে গেল, এবং জাহাঙ্গীরনগরের শহীদ মিনারে বেশ ভালো হয়েছিল প্রোগ্রামটা। আর অবশ্যই ভালো হবার কথা, কারণ কালচারাল ব্যাপারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা বেশ বলা যায় যে একটা সমৃদ্ধ একটা ঐতিহ্য আছে, এবং এটা অবশ্যই স্বীকার করতে হবে। তাহমিনা জানিয়েছেন আজকে ফার্স্ট শিরোনামহীনের পারফরমেন্স লাইভ দেখলেন এবং তার কাছে ভালো লেগেছে। আমার এক্সপেরিয়েন্স জানতে চেয়েছেন। শিরোনামহীনের লাইভ পারফরমেন্স ভালো হয়, তবে সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং লাগে যে তাদের ভোকাল, তুহিন যখন গান এক হাত দিয়ে কান ঢেকেছে ভাবে গান, এটা আমার কাছে না, শুধু সবার কাছে ইন্টারেস্টিং লাগার কথা। আর এবং আমাকে জানিয়েছেন সাধারণত কাওয়ালি গাওয়া হয় ওই স্টাইলে, তো ব্যান্ডের কেউ এই স্টাইলে এটা একমাত্র তিনি দেখিয়েছেন। কাওয়ালিকে ব্যান্ড মিউজিকের সাথে একাকার করে ফেলেছেন মিশিয়ে। ভার্সালিন আমাকে লিঙ্ক রোড থেকে জানিয়েছেন যে এক উঠোন রংধনু, এক আকাশ মাটি, এক ঘর অগোছালো পথ পরিপাটি, দুপলক ছুঁয়ে গেছে আক্রোশ দ্বিধা, পরিচয়হীনতায় ওটাই সুবিধা। কি সুবিধা! আর আরো SMS পাঠিয়েছেন অনেকে, তবে আপাতত পড়ছি না, কারণ আমি এখন একটা কবিতা পড়বো। এটা হচ্ছে জীবনানন্দ দাশের একটা অতি বিখ্যাত কবিতা, এবং সেই কবিতাটা হচ্ছে যে এটা আমি অনেকের আগে কখনো পড়িনি, কিন্তু খণ্ড খণ্ড ভাবে হয়তো মাঝে সাঝে বলা হয়েছে আমার, এবং এমনও হয়েছে যে হয়তো
কবিতাটা প্রসঙ্গ এসেছে এবং এই কবিতাটা আবারও বলি জীবনানন্দের সবচেয়ে অতি 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 বিখ্যাত এবং একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া, আপনাকে মানে একদম একটা চরম বিষাদগ্রস্ততায় ডুবাবে এবং একেবারে বিষাদ জাগানি একটা অনুভূতি কাজ করবে আপনার মধ্যে। অন্তত আমার প্রতিবারই হয় কবিতাটা পর পর একটা প্রচন্ড দুঃখবোধ, একটা উদাস ভাব আমার মধ্যে কাজ করে। এবং কবিতাটা কিন্তু আসলে জীবনানন্দ দাশের আপনি প্রত্যেকটা লাইন শুনলেই বুঝবেন যে এটা অনেক বেশি কষ্ট আবেগ নিয়ে লেখা হয়েছে একদম নিজের হৃদয়ের ভেতর থেকে। এর কারণটা হচ্ছে এটা হচ্ছে জীবনানন্দের ব্যক্তিগত ওই অধ্যায়টার সাথে কবিতাটা খুব জড়িত। ওই সময়টা ছিল আসলে তার প্রথম প্রেম বা সবচেয়ে জীবনের সবচেয়ে হৃদয়ে বিদারক প্রেম, এবং যে মেয়েটাকে তিনি সারা জীবন ধরেই হয়তো প্রকারান্তরে আকারে ইঙ্গিতে বিভিন্ন জায়গাতে খুঁজেছেন, ঘুরেছেন, ফিরেছেন, এবং যার কষ্টটাই আসলে তাকে অনেক বেশি ভাসিয়েছে বেদনা সাগরে শোভনা। সেই শোভনাকে নিয়ে আসলে একটা সময় তার সাথে খুব সুইট কিছু স্মৃতি ছিল এবং একসাথে কাছাকাছি আসা, এবং তারপর থেকে শুধু বিরহ আর কষ্ট। তো ওই সময়টা আসলে শোভনার সাথে কাটানো ওই দিনগুলোর স্মরণেই আসলে এই কবিতাটা, যার নাম হচ্ছে 1333। অনেক বড় একটা কবিতা। এই পরে এটা দুঃসাহস আমি কখনো নেইনি, আজকে এটা নিচ্ছি কারণ আজকে যেহেতু স্পেশাল একটা দিন, দুঃসাহসী কাজ ওই দিনই করতে হয়, তাই আজকে এটা পড়ছি এবং খুবই বাজে হবে আগেই বলে দিচ্ছি। আমাকে ক্ষমা সুন্দর গানে শুনবেন। হ্যাঁ, কবিতার পরে আমি আবার গানে চলে যাব। SMS করে নিয়মটা একটু মনে করে দিই, যদি আপনি কোনো কিছু লিখতে চান, কোনো গান শুনতে চান, কোনো কিছু বলতে চান, অবশ্যই আমাকে লিখবেন। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারে। আর আজকে বেশ কিছু বন্ধুর সাথে ফোনে কথা হবে হয়তো, এবং আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 989366 989366। SMS ফোন যে কোনো উপায়ে আপনি আমাকে খুঁজে পাবেন আজকে রাতে। আর আমি পরের লিঙ্ক থেকেই হয়তো ফোন নেব, তাহলে কবিতাটা একটু আমরা শুনে আসি। 1333। তোমার শরীর তাই নিয়ে এসেছিলে একবার, তারপর মানুষের ভিড়, রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা। মানুষের ভিড়, রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা। হয়েছে মলিন চক্ষু এই, ছিঁড়ে গেছি, ফেড়ে গেছি পৃথিবীর পথে হেঁটে হেঁটে, কত দিন রাত্রি গেছে কেটে। কত দেহ এলো গেল, হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরায় সব। সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে বসে আছি। সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে প্রিয়া। তোমার শরীর তাই নিয়ে এসেছিলে একবার, তারপর মানুষের ভিড়, রাত্রি আর দিন তোমারে নিয়েছি ডেকে কোন দিকে। ফুলে গেছে কতবার, ঝরে গেছে তৃণ। আমারে চাও না তুমি আজ আর, জানি তোমার শরীর ছানি মিটাই পিপাসা কে সে আজ। তোমার রক্তের ভালোবাসা দিয়েছ কাহারে, কে বা সেই। আমি এই সমুদ্রের পাড়ে বসে আছি একা আজ, ওই দূর নক্ষত্রের কাছে আজ আর প্রশ্ন নাই। মাঝরাতে ঘুম লেগে আছে চক্ষে তার, এলোমেলো রয়েছে আকাশ, উশৃঙ্খল বিশৃঙ্খলা। তারই তলে পৃথিবীর ঘাস ফলে ওঠে, পৃথিবীর তৃণ ঝরে পড়ে। পৃথিবীর রাত্রি আর দিন কেটে যায়, উশৃঙ্খল বিশৃঙ্খলা তারই তলে হায়। জানি আমি যাব চলে তোমার অনেক আগে, তারপর সমুদ্র গাহিবে গান বহুদিন। আকাশে আকাশে যাবে জ্বলে নক্ষত্র অনেক রাত আরো, নক্ষত্র অনেক রাত আরো। যদিও তোমারও রাত্রি আর দিন শেষ হবে একদিন কবে। আমি চলে যাব, তবু সমুদ্রের ভাষা রয়ে যাবে। তোমার পিপাসা ফুরাবে না, পৃথিবীর ধুলো মাটি তৃণ রহিবে তোমার তরে। রাত্রি আর দিন রয়ে যাবে তোমার শরীর, আর এই পৃথিবীর মানুষের ভিড়। আমারই খুঁজিয়াছিলে তুমি একদিন, কখন হারায়ে যাই এই ভয়ে নয়ন মলিন করেছিলে তুমি। জানি আমি, তবু এই পৃথিবীর ফসলের ভূমি আকাশের তারার মতন ফলিয়া ওঠে না রোজ।
দেহ ঝরে ঝরে যায় মন তার আগে, এই বর্তমান তার দুপায়ের দাগে মুছে যায় পৃথিবীর পর। একদিন হয়েছে যা তার রেখা ধুলার অক্ষর, আমারে হারায়ে আজ চোখ ম্লান করিবে না তুমি। জানি আমি পৃথিবীর ফসলের ভূমি আকাশের তারার মতন ফলিয়া ওঠে না রোজ। দেহ ঝরে তার আগে ঝরে যায় আমাদের মন, আমার পায়ের তলে ঝরে যায় তৃণ। তার আগে এই রাত্রি দিন পড়িতেছে ঝরে, এই রাত্রি এই দিন রেখেছিলে ভরে তোমার পায়ের শব্দে, শুনেছি তা আমি। কখন গিয়েছে তবু থামি সেই শব্দে, গেছো তুমি চলে। সেই দিন সেই রাত্রি ফুরায়েছে বলে আমার পায়ের তলে ঝরে নাই তৃণ, তবু সেই রাত্রি আর দিন পড়ে গেল ঝরে। সেই রাত্রি সেই দিন তোমার পায়ের শব্দে রেখেছিলে ভরে। জানি আমি খুঁজিবে না আজিকে আমারে তুমি আর, নক্ষত্রের পারে যদি আমি চলে যাই, পৃথিবীর ধুলো মাটি কাঁকরে হারাই যদি আমি, আমারে খুঁজিতে তবু আসিবে না আজ। তোমার পায়ের শব্দ গেল কবে আমারে নক্ষত্রের তলে। জানি তবু নদীর জলের মতো পা তোমার চলে, তোমার শরীর আজ ঝরে রাত্রির ঢেউয়ের মতো কোনো এক ঢেউয়ের উপরে। যদি আজ পৃথিবীর ধুলো মাটি কাকরে হারাই, যদি আমি চলে যাই নক্ষত্রের পারে, জানি আমি তুমি আর আসিবে না খুঁজিতে আমারে। তুমি যদি রহিতে দাঁড়ায়ে নক্ষত্র সরিয়া যায়, তবু যদি তোমার দুপায়ে হারায়ে ফেলিতে পথ চলার পিপাসা, একবার ভালোবেসে যদি ভালোবাসিতে চাহিতে, তুমি সেই ভালোবাসা আমার এখানে এসে যেতে যদি থামি, কিন্তু তুমি চলে গেছো, তবু কেন আমি রয়েছি দাঁড়ায়ে। নক্ষত্র সরিয়া যায় তবু কেন আমারে পায়ে হারায়ে ফেলেছি পথ চলার পিপাসা। একবার ভালোবেসে কেন আমি ভালোবাসি সেই ভালোবাসা। চলিতে চাহিয়াছিলে তুমি একদিন আমারে পথে, কারণ তখন তুমি ছিলে বন্ধুহীন। জানি আমি আমার নিকটে তুমি এসেছিলে তাই, তারপর কখন খুঁজিয়া পেলে কারে তুমি, তাই আসো নাই আমার এখানে তুমি আর। একদিন কত কথা বলেছিলে, তবু বলিবার সেই দিনও ছিল না তো কিছু। তবু বলিবার আমার এ পথে তুমি এসেছিলে, বলেছিলে কত কথা, কারণ তখন তুমি ছিলে বন্ধুহীন। আমার নিকটে তুমি এসেছিলে তাই, তারপর কখন খুঁজিয়া পেলে কারে তুমি, তাই আসো নাই। তোমার দু চোখ দিয়ে একদিন কতবার চেয়েছ আমারে, আলো অন্ধকারে তোমার পায়ের শব্দ কতবার শুনিয়াছি আমি। নিকটে নিকটে আমি ছিলাম তোমার তবু সেই দিন। আজ রাত্রে আসিয়াছে নামি এই দূর সমুদ্রের জলে, যে নক্ষত্র দেখো নাই কোনো দিন দাঁড়াই আজ তার তলে। সারাদিন হাঁটিয়াছি আমি পায়ে পায়ে বালকের মতো এক, তারপর গিয়েছি হারায়ে সমুদ্রের জলে, নক্ষত্রের তলে রাত্রে অন্ধকারে। তোমার পায়ের শব্দ শুনিব না তবু আজ, জানি আমি আজ তবু আসিবে না খুঁজিতে আমারে। তোমার শরীর তাই নিয়ে এসেছিলে একবার, তারপর মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানিনি তা। হয়েছে মলিন চক্ষু এই, ছিঁড়ে গেছি ফিরে গেছি পৃথিবীর পথে হেঁটে হেঁটে, কত দিন রাত্রি গেছে কেটে। কত দেহ এলো গেল হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছে ফিরায়ে সব। সমুদ্রের জলে দেহ ধুয়ে
নক্ষত্রের তলে বসে আছি, সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া, তুমি কি আসবে কাছে প্রিয়া? Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে আপনাকে সুস্বাগতম জানাই আরেকবার। সময় হচ্ছে 12:29 এবং এই মুহূর্তে আমি আবার হট সিটে। একটু আগে আমরা শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে কি গান, রোলিং ইন দ্য ডিপ বাই অ্যাডেল, এবং তার আগে ছিল মাইসের গান নীলনয়ন, আর তার আগে ছিল 1333 জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা। বেশ কিছু বন্ধু আমাকে SMS পাঠিয়েছেন, যদিও তার বিষয়বস্তু অলমোস্ট একই রকম। সবাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, অনেক বেশি ধন্যবাদ সবাইকে। তানি মগবাজার থেকে অবশ্য তার পাশাপাশি লিখেছেন যে যদি কখনো শেষ বেলায় ট্রেনটা মিস করি, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? যদি এটা আমাকে প্রশ্ন করো, অবশ্যই করবো, কেন নয়। এবং শার্লি আমাকে জানিয়েছেন যে সময় তোমার ব্যস্ত, খুব নিরন্তর ভাবনার অবাধ্য কপাট, আমার ঘড়ির সময়গুলো তোমার তরেই, শুধু তুমি দিয়েই জমাট। খুবই সুন্দর, খুবই সুইট কাব্যিক SMS শার্লি। আর আপনার লাইফ পার্টনার খুব লাকি হবে যে আপনি এরকম সকাল বিকালে এরকম অসম্ভব সুন্দর কিছু কথা তাকে লিখে দেবেন। আচ্ছা, একটা জিনিস কিন্তু খুব সুইট হয়, বিষয়টা হচ্ছে যে যদি এমন হয় যে এটা করার জন্য অবশ্য আপনাকে এটা আফটার ম্যারেজ করতে হবে, বিয়ে পরবর্তী জীবনে। এরকম শার্লির মতো যদি কারো খুব ভালো লেখার অভ্যাস থাকে, ভালো লিখতে পারেন, একটা কাজ করবেন, আপনি যখন ঘুম থেকে আগে উঠবেন তো বেড সাইড টেবিলে একটা ডায়েরির মতো থাকবে, এবং প্রতিদিন সেখানে আপনি আগে ঘুম থেকে উঠে 2 লাইন এরকম আপনার প্রিয় মানুষটার জন্য লিখে রাখবেন। এবং হয়তো এমন হতে পারে যে সেই মানুষটা যখন উঠবে, হয়তো আপনি অন্য রুমে বা পাশেও থাকতে পারেন, যাই হোক না কেন, সেই মানুষটা উঠেই প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে যে ডায়েরিটা হাতে নিয়ে, সে জানে প্রত্যেকদিন তার জন্য একটা কবিতা বা 2 লাইন লেখা হয় সেখানে, তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তার প্রথম কাজ হবে এটা, সেটা হাতে নিয়ে এসে দেখে আজকে তার জন্য কোন 2 লাইন লেখা হয়েছে। এবং খুব সুইট না, খুব অদ্ভুত সুন্দর না ব্যাপারটা, যে প্রিয় মানুষের লেখা 2 লাইন শুধুমাত্র তার জন্যই, তাকে ভালোবেসে লেখা, সেই 2 লাইন পড়ে এবং সদ্য তৈরি, কিছুক্ষণ আগে একদম তাজা ফ্রেশ, এখনো সুবাস হয়তো বেরোচ্ছে, সুবাসিত, সেই 2 লাইন পড়ে দিনটা শুরু হচ্ছে। অসাধারণ একটা ব্যাপার নিশ্চয়ই সেটা হবে। অবশ্য সেজন্য এরকম ভালো এরকম সাপনিক মন দরকার হতো শার্লির, হয়তো বা এরকম আরও অনেক বন্ধুরা আছে নিশ্চয়ই যাদের SMS পড়ে আমি এটা বুঝতে পারি। তো এই চর্চাটা করলে মনে হয় খারাপ হয় না, এবং অবশ্যই একটাবার হলেও কিন্তু আপনার লাইফ পার্টনারকে আমার কথাটা বলবেন, হ্যাঁ, যে সে একদিন ইরাজ নামের এক মহান ব্যক্তি একদিন এই আইডিয়াটা দিয়েছিল, প্লিজ এটা একবার হলেও বলবেন কিন্তু, হ্যাঁ। এবং পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ পরিস্বপ্ন। জাকিয়ার হচ্ছে জবের এক্সাম দিয়েছেন, অনেক ধন্যবাদ বিশ্বের জন্য। আর আপনার এক্সামটা যেহেতু ভালো হয়েছে, আশা করছি দ্রুত চাকরিটা হয়ে যাবে বেলা, শুনছো ইরা। থ্যাংক ইউ ইরা, থ্যাংক ইউ সো মাচ। এবং অনেক পুরনো বন্ধু অনেকদিন ধরে আমার সাথে আছেন, কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। জান্নাত আমাকে নাখালপাড় থেকে উইশ করেছেন, থ্যাংক ইউ। নির্জন, শুভ জন্মদিন, ধন্যবাদ নির্জন। ইশরাত মিরপুর 1 নম্বর থেকে একা, এবং ইশরাত দুজনকে ধন্যবাদ। আর মিরপুর আমাকে লিখেছেন সাকি অবশ্য আমাকে জানিয়েছেন যে ঝুম গানটা শুনতে যাচ্ছেন তিনি এই মুহূর্তে। G1 ফ্রম ইন্দিরা রোড, থ্যাংক ইউ G1। আর তানজিলা লিখেছেন আমাকে SGC থেকে, শুভ জন্মদিন, থ্যাংক ইউ সো মাচ। যারা এরকম আরও অনেকেই উইশ করছেন, সবাইকে জন্মদিনের শুভেচ্ছায় আমাকে শুভেচ্ছা পাঠানোর জন্য অনেক অনেক উইশ করছি। আর একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে রেডিওতে জয়েন করার পর থেকে শুধুমাত্র 2007-এর জন্মদিনটা, যেটা হচ্ছে আমরা তখন অনএয়ারে আসিনি, অনএয়ারে এসেছিলাম আমরা নভেম্বরে 2007-এর, শুধু তার আগের জন্মদিনটা বাদে এরপর থেকে অলমোস্ট প্রতিটা জন্মদিনেই কোনো না কোনোভাবে কোনোদিন হয়তো একেবারে শো ছিল আমার রেডিওতে। এবং এমনও হয়েছে যে শোয়ের দিন যখন আমার যেদিন শো থাকতো, প্রচুর বন্ধুরা এসেছিলেন, যদি স্পেশালি দিনের বেলা হলে এটা বেশি হতো, যখন আমি সকালে শো করতাম অনেক এসেছিলেন, বা যারা আসতে পারেনি অনেক কিছু পাঠিয়েছেন, বা গিফট হিসাবে ফোন করে SMS করে অনেকভাবে উইশ করেছেন। সেই 2007 থেকে বা 8 থেকে শুরু, যারা এখনও শেষ হয়নি, এত বছর ধরে ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য আমার সব বন্ধুকে অনেক ধন্যবাদ, অনেক বেশি আমি কৃতজ্ঞ। এবং এই ভালোবাসা আমার কাছে পরম পূজনীয় একটা ব্যাপার। আমি হৃদয়ের সর্বশ্রেষ্ঠ মণিকোঠা যে জায়গাটাতে, সেখানটাতে আমি তুলে রাখবো আজীবনের জন্য। এটা আমি শ্রদ্ধা বনত্ব চিত্তে ভালোবাসার সাথে স্মরণ করছি, এবং সবসময় করব আমার সব রেডিওর বন্ধুদেরকে যারা সীমাহীন অপরিসীম ভালোবাসা দিয়েছে। এবং
আর যারা না থাকলে হয়তো বুঝতাম না যে ভালোবাসার বৈচিত্র্য বা গভীরতা কত বেশি হতে পারে। আজীবন কৃতজ্ঞ থাকবো, একদম মন থেকে বললাম। আর আপাতত আর এসএমএস পড়ছি না, একটু ফোনে বন্ধুদের সাথে কনভারসেশন করা যাক, যেহেতু আজকে অনেকে এসএমএস রিকোয়েস্ট করেছেন ফোন কনভারসেশন রাখার জন্যে। সো লেটস সি হুজ কলিং রাইট নাও। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 98936666। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বন্ধু? ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। একা ক্যান্টনমেন্ট থেকে। আমি জানতাম আজকে এরকম বন্ধুদের অনেক ফোন পাবো যারা রেগুলার লিসনার। সো একা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। কেমন যাচ্ছে তুমি দিনকাল? আমাকে তুমি করে সম্বোধন করতে পারো। আমি তুমি করে সম্বোধন করতে পারি? অবশ্যই। আচ্ছা ওকে। একা কেমন আছো তুমি? দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, বেঁচে আছি। বেঁচে থাকাটাই ভালো থাকা। বেঁচে থাকাটাই ভালো কথা। খুবই দামি একটা কথা। আচ্ছা একা, তোমার কি মনে আছে সেই অনেক আগে থেকে তুমি যখন আমাকে এসএমএস করতে, আমি একটা কথা, বা তুমি যখন ফোন করতে আমি একটা কথাই বলতাম, শুরু করতাম যেটা দিয়ে, একা পাখি বসে আছে শহুরে দেয়ালে, হ্যাঁ, শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে। আমি যখন এই গানটা তখন তোমার কথা মনে পড়ে। এই গান শুনলে আমার কথা মনে পড়ে? হ্যাঁ। আচ্ছা তাহলে লাকি গান, আমার জন্য ভালো। এই গানটা শুনলে আমার কথা মনে করে একজন। অবশ্যই। ওকে, সো একা, বলো। এই গানটা তোমাকে এই জীবনে কয়জন শুনিয়েছে এভাবে গেয়ে, একা পাখি বসে আছে শহুরে দেয়ালে? আমাকে কেউ শোনায় না, আমি শুধু গানের রেকর্ডিংটাই শুনছি। এখন পর্যন্ত কেউ গিয়ে শোনায়নি? না। আচ্ছা, তো একা এখন কি করছো তুমি? স্টাডি ওর জব কোনটা? আমি এখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়ো? আমি জানতাম না তুমি এত ছোট। আমি আগেও বলছি আমি ক্লাস, না তখন আমি ক্লাস 8-এ পড়তাম। না এটা সম্ভব না, এটা অবাস্তব। কারণ হচ্ছে তুমি আমাকে এসএমএস করো কবে থেকে? আমি ক্লাস 5-6 থেকে। তুমি ক্লাস 5-6 থেকে আমাকে এসএমএস করো? এত আগে থেকে? হ্যাঁ, আমি ক্লাস 5 থেকে শুনি, তখন থেকেই মেসেজ করি। কিন্তু তোমার এসএমএস শুনে আমার, মানে এসএমএস পড়ে আমার সবসময় মনে হতো যে অনেক ম্যাচিউর একটা মেয়ে, অনেক বড় একটা মেয়ে, এরকম ভাবতাম। না, I'm quite shocked and surprised. Seriously. ও তোমার মনে আছে আমি যখন তোমার সাথে ফার্স্ট কথা বলছিলাম, তখন তুমি আমাকে জিজ্ঞেস করছিলে আমার সত্যিকার নাম কি? তখন আমি বলছিলাম তুমি আমার নাম বিশ্বাস করোনি। তোমার সত্যিকারের নাম কি জানো? মুনতাকা তাসনিম মেলোডি। কি আহ্লাদি? মেলোডি। মালদি? মেলোডি। ও মেলোডি। আচ্ছা আচ্ছা, আমি প্রথমে শুনেছিলাম আহ্লাদি আর কি। সে যাই হোক, শুনে আমিও তো আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছিলাম। সো একা, একটা গান কি আমার জন্য তুমি গাইবে আজকে? আমি তো গান গাইতে পারি না। সেটা তো আমিও জানি তুমি গান গাইতে পারো না, আমি তো এটা বলিনি যে তুমি গান গাইতে পারো। তারপরও গাও। ভুল হলে কিন্তু ক্ষমা সুন্দর শ্রবণ করতে হবে। আচ্ছা ওকে ওকে, নো প্রবলেম, প্লিজ হয়ে যাক। কত ভালো ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কত ভালো ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া সব কহিব প্রকাশী। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। অবশ্যই না, আমার নামটাই শুধু মেলোডি, আমার গলায় কোনো সুর নাই। সেটা বড় কথা না, তুমি অনেক সাধনা দিয়ে গিয়েছো, অনেক পরিশ্রম দিয়ে, অনেক মানে তুমি এফোর্ট দিয়েছো গানটার পেছনে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ওকে, এন্ড রেজাল্ট কেমন এটাই সব সময় বড় কথা না, তার পেছনের চেষ্টাটা অনেক সময় বড় হয়ে দাঁড়ায়, এবং আমি বিষয়টাকে সেভাবেই নিচ্ছি আর কি। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকো একা, আর নিশ্চয়ই আবার কথা হবে। And all the best. Thank you so much for calling me. Okay. Okay. Assalamu alaikum. শুভ জন্মদিন। ওয়ালাইকুম আসসালাম। Thank you so much. Okay, bye. ওয়ালাইকুম আসসালাম। So, যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে যে একার গানটা আমি যখন শুনছিলাম, এটা হতে ফোনে নেটওয়ার্ক খারাপ ছিল বা অন্য কোনো একটা কারণে, মানে খুব কেঁপে কেঁপে আসছিল, এবং এমনভাবে আসলো যেন ওই পুরোনো দিনের কলের গান যখন আমরা শুনি
এবং পুরোনো দিনে কলের গানে শুনলেই মনে হয় গায়িকার গলা কাঁপছে এবং হরর মুভি দেখতে দেখতে সে গানটা গাইছে, মানে রেকর্ডে, মানে কলের গান শুনলে আমার এরকম মনে হয়, স্পেশালি ফিমেল ভয়েস যখন থাকে, যে কোনো একটা হরর মুভি দেখতে দেখতে গানটা গাওয়া হয়েছিল, যার ফলে গলা খুব কাঁপছে এবং একটা হরর মিউজিকের মতো একটা ফ্লেভার আসে এবং মাঝে মাঝে আবার ক্যাচ ক্যাচ শব্দ হয়, একটু ঝিরিঝিরি পোকার শব্দ হয়, আবার একটু চানাচুর ভাজার শব্দ হয় বা পরোটা ভাজার শব্দ হয়। পুরোনো কলের গান বা এলপি যেটা এরকম একটা সাউন্ড হয়। তো বহুদিন পরে সেই ফ্লেভারটা পেলাম, মনে হচ্ছিল যে সেই প্রাচীন আমলে নূরজাহান গান গাইছে, আমি কলের গানই শুনছি, ফিরে গেছি সেই শায়েস্তা খান আমলে, এরকম একটা ফ্লেভার পাচ্ছিলাম। সো whatever, that was our first caller and her name was একা। দেখা যাক দোকা তৌকা চৌকা আমাকে ফোন করেন কিনা। হটলাইন নাম্বারটা হচ্ছে 98936666। হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু? জি, আমি তাসফিয়া বলছিলাম। তাসফিয়া, জি কেমন আছেন তাসফিয়া? এই তো ভালোই আছি, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভালো, আপনার ফোন পেয়ে এখন আরো ভালো আছি আমি। না, অ্যাকচুয়ালি আমি 5 মিনিট আগে শুনলাম যে আপনি ফোন করে নিচ্ছেন, তো তারপরে কল করলাম, 3বার কল করার পর পেয়ে গেলাম। 3বার কল করার পরে চতুর্থবার আমাকে পেয়ে গেলেন? জি। আচ্ছা, যেহেতু পেয়ে গেলেন আর ছাড়বেন না, হ্যাঁ? আচ্ছা, ওকে। ওকে, তাসফিয়া আপনি কোথা থেকে বলছেন? আমি লালমাটিয়া থেকে বলছি। লালমাটিয়া থেকে। বলুন তো লালমাটিয়ার নাম কেন লালমাটিয়া? আমার খুবই জানার শখ কেন লালমাটিয়া, কারণ আমি কোথাও লাল মাটি দেখি না এখন পর্যন্ত। এই যেমন একটু আগে আমাদেরকে একজন ফোন দিয়েছিলেন, ওনার নাম হচ্ছে মেলোডি, কিন্তু উনি বললেন ওনার গলায় মেলোডি নেই। ঠিক লালমাটিয়া হয়তো সেরকম, তাই না? হতে পারে। যাই হোক ভাইয়া, আমি একটা ছোট্ট খবর আপনাকে দিতে চাই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে চান্স পেয়েছি। খুবই ভালো কাছেন, বিশাল একটা ব্যাপার, অভিনন্দন আপনাকে। থ্যাংক ইউ। কি খাওয়াবেন আমাদেরকে বলুন, এত বড় একটা গুড নিউজ দিলেন আপনি আমাদেরকে। কি বলবো, আমি এখনো তো ছোট মানুষের মতন আচরণ করি, আব্বু একা একা কোথাও ছাড়ে না। যদি ছাড়তো আমি, মানে কত মানুষজন আমাকে বলতেছে কিছু খাওয়াও, কিছু খাওয়াও, কিছু খাওয়াতে লাগতেছে আমাকে, এই জন্য আমার দুঃখ হচ্ছে খুব। আসলে কি ব্যাপারটা তাই নাকি আপনি মানে খাওয়াবেন না এই জন্য অজুহাত হিসেবে বাবা মা কোথাও ছাড়ে না এটা বলছেন? আমি খুবই মানে খুবই সত্যি সত্যি কথা বলতেছি। হ্যাঁ, আমার সত্যি খুব দুঃখ হচ্ছে। আমার কিছু ফ্রেন্ড বলতেছে, আমি মানে কি বলবো, বাবা মা আমাকে বাসা থেকে বের হতে চায় না, কাইন্ড অফ সেরকম একটা ব্যাপার। আর অ্যাকচুয়ালি আমি একটু বাবা মার মতো আমি একটু বোকা শোকা মানুষ। আপনি আপনার বাবা মাকে একটা গান শুনিয়ে দেবেন অঞ্জন দত্তের সাবধান মিসেস মুখার্জি, এই গানটা শুনিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। এই গানটা শুনলে কাজ হবেই হবে, একদম আমি লিখিত গ্যারান্টি দিয়ে দিলাম, বিফলে মূল্য ফেরত। ওকে, আমি মনে রাখবো, আমি শুনে দেবো। তো এখন কি করবে? এখন আপনাকে ছাড়বে না, আপনার ইউনিভার্সিটি তো আর বাসায় নিয়ে আসা সম্ভব না, তো সেক্ষেত্রে সমাধান? আরেকবার বলতে আমি বলতে চাচ্ছি যে এখন যেহেতু আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, বি ইউনিটে চান্স পেয়েছেন, তো এখন কি আপনাকে বাসা থেকে ছাড়বেন না? কারণ আপনি তো ক্লাস করতে হবে, কিন্তু ক্লাস না করে তো আপনি পাস করতে পারবেন না। আর অতীতে এমন কখনো শোনা যায়নি যে বাসা ইউনিভার্সিটি নিয়ে আসা সম্ভব হয়েছে বা আপনার ইউনিভার্সিটি টিচার আপনার বাসায় এসে পড়াবেন? তখনই সুযোগ বুঝে কোপ মারতে হবে। কি কোপ মারতে চাচ্ছেন আপনি? এই যে যারা খেতে চেয়েছে, লাইক তাদেরকে ট্রিট দিতে হবে। আচ্ছা, ট্রিটের আরেক নাম তাহলে কোপ না? আচ্ছা, আপনি ট্রিটকেই কোপ হিসেবে আখ্যায়িত করেছেন। আমি ভালো রেজাল্ট করছি, মানুষকে তো একটা মিষ্টি খাওয়ানো যেতেই পারে না? আচ্ছা, তো আপনি কোন সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছেন তাসফিয়া? আমার ইচ্ছে ইংলিশে। আমি ইংলিশের জন্য আই থিঙ্ক আমি পেয়ে যাবো, কারণ আমি ইংলিশে 20 হচ্ছে রিকোয়ার, মানে পেতে হবে ইংলিশ পড়তে হলে। তো আমি সেখানে 21 পেয়েছি। আই হোপ পেয়ে যাবো ইংলিশ। ওকে, সো যদি ইংরেজিতে আপনি চান্স পেয়েছেন, আমার খুব প্রিয় একজন মানুষ, আমার খুব প্রিয় একজন লেখক সেখানে এখনো পড়াচ্ছেন, সৈয়দ মনজুরুল ইসলাম। তো স্যারকে দেখা হলে নিশ্চয়ই আমার কথা বলবেন আপনি, আমি তার বিশাল একজন ভক্ত। ওকে, মনে থাকবে? না ভাই, বুঝতে পারি আপনার কথাটা একটু কেটে কেটে আসছে। একটু কেটে কেটে আসছে? জি। আপনার বাবা মা বোধহয় তলোয়ার হাতে বসে আছে এত রাতে মেয়ে কার সাথে কথা বলে এটা দেখার জন্য, এইজন্য না কেটে ভাই, কেটে আসছে। নেটওয়ার্ক খুব আপ ডাউন করছে। আপ ডাউন করছে? লেফট রাইট করছে না তো? না, শুধু আপ ডাউন করছে। তাসফিয়া, আপনার বাসার জন্য কথা বলেন লালমাটিয়াতে, তাই না? জি। আচ্ছা, তো লালমাটিয়া তাসফিয়া ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন বি ইউনিটে এবং ইংরেজিতে পড়ার ব্যাপারে আশাবাদী। তো আমি বলছিলাম আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব আছেন, প্রিয় একজন লেখক সৈয়দ মনজুরুল ইসলাম, আপনার ডিপার্টমেন্টে পড়ান। মানে যদি আপনি সেখানে চান্স পান তো তাকে আমার সালাম দেবেন এবং বলবেন আমি তার বিশাল একজন ভক্ত। অবশ্যই বলবো। বলবেন তো? হ্যাঁ, এবার আপনি কি একটা কথা বলছেন, আমি আপনার বিশাল একজন ভক্ত। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আমি মাঝে মাঝে আপনার কথা শুনিয়ে ভাবি মানুষ এত সুন্দর করে কেমন করে কথা বলে। আপনি মাঝে মাঝে বলেন না আপনি খুব বাজে আবৃত্তি করেন, আপনি অনেক বাজে আবৃত্তি করেন না, আপনি অনেক ভালো আবৃত্তি করেন।
বিষয়টা আমাকে বেশ ভাবিয়ে তুললো, বড্ড ভাবিয়ে সত্যি তুললো। সত্যি আমি অ্যাকচুয়ালি অনেকদিন যাবত রেডিও শুনি, লাইক 4-5 বছর, এবং আমি মানে বিভিন্ন সিচুয়েশন শুনে আমি আপনার সমতুল্য কাউকে পাইনি। ওরে বাবা রে, থ্যাংক ইউ সো মাচ আপু। আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি 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 এবং গত সপ্তাহে ছিলেন আমার খুব খারাপ, গত সপ্তাহে আগের সপ্তাহে মনে হয় আমার খুব খারাপ লেগেছিল। এটা আমার আরো বেশি খারাপ লেগেছে, বিকজ আমি আমার একটা কথাই মনে হচ্ছিল যে আমি শোটা করতে পারছি না, অনেক লস হয়তো তাতে হবে, কিন্তু সবচেয়ে বড় লস হচ্ছে যে আমি তাসফিয়াকে মিস করেছি, আমি তাসফিয়ার এসএমএস পাইনি। আর এটা আমার ভাইয়া সবচেয়ে বড় লস ছিল। আপনার আব্বু ভালো আছে? জি এখন ভালো, অনেকটা আল্লাহর রহমতে। দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে, ভালো থাকবেন তাসফিয়া। দোয়া করবেন ভাই আমার জন্য। অবশ্যই দোয়া করবো এবং ভালো থাকবেন। আর এটা আমার ইউনিভার্সিটিতে, সো মাঝে মাঝে যদি আমি ক্যাম্পাসে এখনো রেগুলার যাই, যদি কখনো কখনো কলা ভবনের পেছনে আইবিএ হোস্টেলের সামনে মধুর ক্যান্টিনে দেখা হয়ে যায়, আপনি কিন্তু আমাকে ট্রিট দিবেন, আপনার যে পেন্ডিং থাকলো, ঠিক আছে? অবশ্যই। ওকে, ভালো থাকবেন। জি ভাইয়া। শুনছিলাম তাসফিয়ার কথা। আমরা আপাতত আর গল্প না করে পরে গানটাতে চলে যাচ্ছি, কারণ প্রচুর গান শুনতে হবে। এবং যে গানটা এখন শুনবো, একজন বন্ধু আকুল আবেদন জানিয়েছিলেন এই গানটা প্লে করার জন্য। সম্ভবত তার নাম হচ্ছে সাকি, মিরপুরের বন্ধু। সো এর পরে গানটা সাকির জন্য। এবং যদি আপনি আমাকে এসএমএস করতে চান কোনো কিছু লিখে বা যে কোনো কিছু জানিয়ে বা কোনো গান শুনতে চেয়ে, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 নাম্বারে। আর যদি টেলিফোনে কথা বলতে চান, অন এয়ার লাইভ আড্ডা দিতে চান আমার সাথে, বা কথাটাকে এভাবে বললে শ্রেয়তর হয় যে আসলে আমাকে যদি সৌভাগ্য দিতে চান আপনার সাথে কথা বলার আজকে রাতে, তাহলে ফোন দেবেন 989366 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে চলছে ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এ। আর এই মুহূর্তে আমরা বেশ কিছু বন্ধুর সাথে ফোনে কথা বলছি এবং তাদের এসএমএস পড়ছি। এসএমএস করার নিয়মটা হচ্ছে প্রথমে RA লিখতে হবে, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নাম্বার, সেটা হচ্ছে 6969। এবং আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে, যদি কথা বলতে চান, 98936666। বেশিরভাগ এসএমএস অবশ্য একটা বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, যেটা আমি আসলে কখনোই চাইনি, কিন্তু সেটাই হয়ে যায় এরকম দিনগুলোতে। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। এবং জন্মদিনের শুভেচ্ছা অনেক বন্ধুই পাঠিয়েছেন। তবে এই এসএমএসগুলো আমার কাছে দামি, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের শুভকামনাতে প্রতিফলিত, যেটা আমার কাছে একেবারে শিরোধার্য একটি বিষয় সবসময়ের জন্য। অনেক কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি যারা এসএমএস পাঠিয়ে আমাকে উইশ করেছেন, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকে। সুমাইয়া মোহাম্মদপুর থেকে পুতুল, তারপরে আমাকে লিখেছেন মালিবাগ থেকে প্রমা, থ্যাংক ইউ প্রমা। এবং শার্লিও পাঠিয়েছেন, শেলি, তারপরে হচ্ছে তাসনুফা ফ্রম ধানমন্ডি, এবং নির্জন চেষ্টা করে যাচ্ছেন টেলিফোনের লাইনটা পাওয়ার জন্য। অল দ্য বেস্ট। একটা গান ছিল বেশ ছোটবেলায় শুনতাম, রং নাম্বার টেলিফোনে লাইনটা হঠাৎ কেটে গেল, হ্যালো হ্যালো, এটা আদনান বাবুর একটা গান ছিল। আপনারও এরকম রং নাম্বার না রাইট নাম্বারই চলে আসুক, হঠাৎ করে লাইনটা হঠাৎ পেয়ে যাবেন আশা করছি। এবং তারপরে আমাকে এসএমএস পাঠিয়েছেন আরও বেশ কিছু বন্ধু। সুপ্তি, থ্যাংক ইউ সুপ্তি। দিয়া ফ্রম মগবাজার, জুই, সবাইকে অনেক ধন্যবাদ শুভকামনা জানানোর জন্য। জেনিফার আরেকজন রেগুলার লিসনার, থ্যাংক ইউ জেনি। জারিন মিরপুর থেকে, ইটস গুড টু নো জারিন, থ্যাংক ইউ সো মাচ। এবং হুমায়রা, থ্যাংক ইউ আপু। হুমায়রা, নিঃশ্বাস চুরি হয়ে গেছে, নগর বাউলের গানের মতো। আপনারটা কিন্তু সাবধানে রাখবেন, নিঃশ্বাস যেন চুরি না হয়ে যায়, মালিকানা নিজের হাতে রাখতে হবে নিঃশ্বাসের। ওকে। প্রিয়া খিলগা থেকে জানিয়েছেন, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এবং আচ্ছা, শুভ হোক তোমার জন্মদিন, এই কথাটাকে উনি অবশ্য প্রথম শব্দ দুটো শুভ হোক এমন বানান দিয়ে লিখেছেন, মনে হচ্ছে যে HAHOQ, মানে হক, ওরকম মানুষের নামের মতো, রফিকুল হক ওরকম শখ। তো পরে ভাবলো না এটা শুভ হক নামের কোনো ব্যক্তি না, শুভ হোক তোমার জন্মদিন। থ্যাংক ইউ আয়াত ফর ইউ উইশ। জুয়ের হচ্ছে 9 অক্টোবর জন্মদিন, সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। রফিক উত্তরা, অনেক পুরনো বন্ধু, 7 বছর পর আমাকে এসএমএস করলেন, লিখেছেন ইউর ভয়েস ইজ স্টিল কুল অ্যাজ ইট ওয়াজ 7 years আর্লিয়ার। আমি এটাকে প্রশংসা করেছেন সেজন্য পড়িনি, এসএমএসটা পড়লাম এই জন্য যে 7 বছর আগের মতো কুল, মানে ঠান্ডা লাগা ভয়েস নিশ্চয়ই, তাই না? আগে আমাকে শুনলে মনে হতো আমার ঠান্ডা লেগে আছে, এখনো মনে হচ্ছে, এবং আসলে আমার ঠান্ডা প্রায় লাগে। সো মাই ভয়েস ইজ অলওয়েজ কুল। আর আরো অনেকে এসএমএস পাঠিয়েছেন, আপাতত আর পড়ছি না। এখন আমরা একটু কয়েকজন বন্ধুর সাথে একটু বাতচিত করে আসি, দেখা যাক 98936666 এই নম্বরে কোন বন্ধু এখন ফোন দিচ্ছেন আমাদেরকে, কথা হোক তার সাথেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু? হ্যালো, আমি ছায়া বলছি মিরপুর থেকে। ছায়া বলছেন মিরপুর থেকে।
ছায়া ছায়া অন্ধকারে ঢেকে যায় সব রোদ। এটা হচ্ছে মেঘদলের একটা গান। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি শুনতে পাচ্ছি। কেমন আছেন ছায়া? অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা, আপনিও নিশ্চয়ই অনেক ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে সবসময় ভালো থাকবো আশা করছি এবং ভালো থাকার চেষ্টা করি। জি। তো ছায়া, আপনি আপনার আসল নামটা কি আমাকে কোনোদিন বলেছিলেন? যতদূর মনে পড়ে, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। বলেছিলাম, আমার নাম হচ্ছে তানজিলা আক্তার। তানজিলা আক্তার, ওকে। ছায়া নামটা পছন্দ করার কারণ কি? ছায়া নামটা মানে আপনি যে ছায়া নামে সবসময় আমাকে এসএমএস করেন, এই নামটাই কেন চুজ করলেন আপনার ছদ্মনাম হিসেবে? ছায়া, ছায়া কেন? রোদ কেন নয়? এই নামটা রোদ কেন নয়, রোদ তো সহনীয় একটা ব্যাপার না, এই কারণে রোদ না। আর ছায়া নামটা এই জন্য যে যাকে ভালোবাসি তার ছায়ায় আজীবন থাকতে চাই, আর সবসময় তার আমার ছায়াতেই তাকে রাখতে চাই। ও আচ্ছা, এই জন্য হচ্ছে ছায়া আপনি। কিন্তু রোদ তো মাঝে মাঝে পরম আরাধ্য কাম্য হয়ে ওঠে, বিশেষ করে প্রবল শীতে বা আপনার এরকম একটা ব্যাপার যখন আপনার ভেতরে থাকবে, তখন মনে হবে যে একটু রোদের ফোঁটা। যেমন এই জন্য অনেক রোদের জন্য আকুতিও, যেমন মেঘদলের গান আছে যে তবু চাইছি তোমাকেই তুলে নিতে অঞ্জলিতে রোদের ফোঁটা। তো রোদের জন্য কিন্তু আমাদের আকুতি থাকে। আর রোদ বলেছে যাবো, অর্ণবের একটা রোদ বলেছে হবে, অর্ণবের একটা অ্যালবামই আছে এটা নিয়ে। তো মাঝে মাঝে রোদ কিন্তু পরম আরাধ্য এবং বেশ উপভোগ্য একটা ব্যাপার হয়ে যায়। সত্যপ্রবাহের একটা দিন কল্পনা করুন না, যখন প্রচন্ড সত্যপ্রবাহ হচ্ছে এবং আপনি শীতে একেবারে বিপর্যস্ত, তখন আপনি কি ছায়া চাইবেন? বুঝিনি। আচ্ছা, আর বুঝতে হবে না। এই জীবনে অনেক কিছুই আমাদের অজানা অবোঝা থেকে যায়, এটাও থাক। সো আপনার কথা বলুন, আপনার দিনকাল কেমন কাটছে ছায়া? জি, ভালো যাচ্ছে। অনেক পড়াশোনার চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি অনেক রিল্যাক্সড মনে কথা, একদম খুব মানে আয়েশি একটা ভঙ্গিতে। অনেকটা ওই যে দেখবেন ইংল্যান্ডে যখন টেস্ট ক্রিকেট হয় তখন হচ্ছে যে কিছু অনেক থুরথুরি বুড়ো বুড়ি খেলা দেখতে যায়, কফি নিয়ে মানে ফ্লাস্কে গরম কফি থাকে, একটা নিউজ পেপার হাতে নিয়ে, তো ধীরে ধীরে কফিতে এক কাপ চুমুক দেয়, আবার 2 মিনিট পরে আরেকটা চুমুক, পেপারের পাতা উল্টায় তো উল্টায় না, খুব আয়েশি ভঙ্গিতে। আপনি ওভাবে একদম, আপনি কি আমাকে বুড়ি বলতেছেন? না, বুড়ি বলিনি, ওরকম আয়েশি ভঙ্গিতে কথা বলছেন। যেমন হ্যাঁ, এই তো ভালো, তারপরে আবার খবর নেই অনেকক্ষণ, খুব রিল্যাক্সড ভঙ্গিতে। আপনি কি সবসময় এইভাবেই কথা বলেন, এরকম আয়েশি ভঙ্গিতে? বলতে পারেন অনেকটা। আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল আজকের দিনে। রাখতে পারবো না, তারপরও করে দেখতে পারেন। তোমার চোখে তো লাল কেন, এই কবিতাটা আপনি আবৃত্তি করেছিলেন, আবারও শুনতে চাই, অনেক ভালো লাগে আপনার কণ্ঠে। আচ্ছা, প্রথম কথা আমার চোখ লাল নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে যে বইটা আজকে আনিনি, সো আজকে আমি আবৃত্তি করতে পারছি না এটা। ঠিক আছে, তাহলে অন্য আরেকদিন না হয় হয়ে যাবে। আচ্ছা, না, আমি চেষ্টা করবো আপনার জন্য নেট থেকে নামিয়ে আপনার জন্য, পুরোটা পড়বো না, আমি 2 লাইন হলো আপনার জন্য পড়বো। ওকে, এটা আমি ফোন রাখার পর এটা আমি করবো, আপনাকে কথা দিলাম, যদি ম্যানেজ করতে পারি আমি নেট থেকে নামিয়ে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো এই কবিতাটা আপনার এত ভালো কেন লাগে একটু বলুন তো? অনেক অনেক আকুতি আছে এটাতে, এই কারণে। কিসের আকুতি সেটা একটু বলুন। কাছে আসার আকুতি নিশ্চয়ই। আচ্ছা, তারপর? আর এই কবিতার সাথে তো আপনার অনেক মিল পাই। কারণে কিরকম মিল? মানে বয়স তো বাড়তেই আছে, কিন্তু এখনো বিয়ে করতেছেন না, তাই। তো এই কবিতায় কি এরকম কথা আছে যে বয়স বেড়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না? এই কবিতাটা কি এরকম একটা থিমে? হ্যাঁ, কেউ একজন ভিতর থেকে দরজা খুলুক, আচ্ছা, এইসব তো আছে, তাই। আচ্ছা, তো ভেতর থেকে দরজা খোলার মানে? আপনি ভেতর থেকে দরজা খোলার মানে করেছেন বিয়ে করা? অবশ্যই। আচ্ছা, গুড এক্সপ্লেনেশন, গুড ইন্টারপ্রিটেশন, ভেরি গুড। সো আপনি এখন পর্যন্ত ক্লান্ত হচ্ছেন না একা থেকে? বয়স তো আর একটু বেড়ে গেল আমি ক্লান্ত আজকের দিনে না। বয়স বাড়ার বিষয়টাকে আমি এভাবে দেখি না, বয়স বাড়ার বিষয়টাকে আমি দেখি এভাবে যে আমি সৌভাগ্যবান, আরো বেশি দেখছি পৃথিবীটাকে আরেকজনের থেকে, যার থেকে আমারটা বেশি বেড়ে যাচ্ছে, তার থেকে আমি বেশি দেখছি দুনিয়াকে। এমন হতে পারতো এতদিন ধরে নাও দেখতে পারতাম, চলে যেতাম অনেক আগে হয়তো। সেই অর্থে এটা বিশাল একটা সৌভাগ্য যে আরো বেশি সময় ধরে পৃথিবী দেখার সৌভাগ্য হচ্ছে, তাই না? জি। So I'm always taking it as a positive thing.
আর আপনার তো সৌভাগ্যবান আর কেউ আছে নাকি আমি বলতে পারি না, কোন বিষয়ে? যাকে এত মানুষ ভালোবাসে আর যে লাইফটাকে এত এনজয় করে, যে পরিবারকেও এত ভালোবাসে, যার পরিবারও তাকে এত ভালোবাসে, মানে সব দিক দিয়ে সব ঠিক আছে। সব দিক দিয়ে সব ঠিক আছে। জি, বিশাল বিশাল বড় একটা কথা বললেন। ব্লেসফুল একটা লাইফ। ওরে বাবা, বুঝতে পারছি আপনার সাথে আরো কিছুক্ষণ কথা বলে আপনি এরকম আরো প্রশংসায় আমাকে ভূষিত করে একেবারে মানে প্রশংসা বৃষ্টিতে আমাকে সিক্ত করে একদম সিক্ত বসন হয়ে আমাকে বাসায় যেতে হবে। সো আপাতত প্রশংসা করার দরকার নেই বন্ধু, আপনি ভালো থাকুন, আপনার জীবনটা আরো বেশি সুন্দর হোক, আমার থেকে আরো 1000 গুণ বেশি আনন্দ করুন, এই শুভকামনা আপনার জন্য থাকলো ছায়া। ওকে, ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। শুনছিলাম ছায়ার কথা, যিনি ছায়া হয়ে ভালোবাসা বিলাতে চান এবং ছায়ার মতো অন্য কারো আশ্রয়ে থাকতে চান। এটাই হচ্ছে তার এই ছদ্মনাম চুজ করার পিছনে কারণ। ছায়া, কে হবে তার কায়া? সে যাই হোক, আমরা আরেকজন কলারের সাথে এখন কথা বলছি। হটলাইন নাম্বারটা হচ্ছে 98936666। লেটস সি কে আছেন আমাদের নতুন বন্ধু। হ্যালো হ্যালো, শুভ জন্মদিন মিরাজ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, কে বলছেন? জি, আমি ফারাবি। ফারাবি? ফারাবি ফারাবি বললেন আপনার নামটা? হ্যাঁ, ফারাবি। ওকে ফারাবি, থ্যাংক ইউ ভাইয়া। কোত্থেকে বলছেন ফারাবি? আমি দক্ষিণ বনশ্রী থেকে। দক্ষিণ বনশ্রী থেকে? আপনার দেখা যেটা বনশ্রী, বনের শ্রী, বনের সৌন্দর্য, একটু বন জঙ্গল নিয়ে একটু আপনার সাথে গল্প করি তাহলে। হ্যাঁ, হ্যাঁ। সুন্দরবন গিয়েছেন কখনো? না। বান্দরবান? না। অন্য কোনো বন, মধুপুর, ভাওয়াল? না ভাইয়া, ঘুরা এখনো শুরু করা হয় নাই। শুরু করা হয়? আচ্ছা, ঢাকার যে ছোট ছোট কৃত্রিম বন মানে যেগুলোকে বলা হয় বোটানিক্যাল পার্ক বা এরকম, সেগুলো ঘুরেছেন? রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বলথা গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, এগুলোতে গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। কোনটা বেশি ভালো লাগে সবচেয়ে? সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান, আচ্ছা। সোহরাওয়ার্দী উদ্যানে কোন বিষয়টা ভালো লাগে আপনার সবচেয়ে বন্ধু ফারাবি? কিছু বলতে গেলে, আচ্ছা ভাই আপনার ব্যাপারে একটু কথা বলা যাক। না, আমি আপনার ব্যাপারে কথা বলতে চাই। আপনি কি মানে এতদিন ধরে অনেক কিছু বলার আছে, তো কিছু কিছু বলি। কিছু কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিছু কিছু বলুন শুনি। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। মানে ভাই আমি আপনার অনেক আগে থেকে শুনি, বাট কখনো মেসেজ দেওয়া হয়, ফোনও দেওয়া হয় নাই। আচ্ছা, কত আগে থেকে শুনেন আমাকে? আপনি রেডিওতে মেবি একবার গল্প বলেছিলেন, রেডিওতে ইন্টারভিউ দেওয়ার পর মানে আপনার ছাদের উপর কাক মেবি শান্তি বর্ষণ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইখান থেকে এরা কিছু আগে থেকে, তারপর আপনার শো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক রিবেল হার্ট, এটা খুঁজতে আমার লাইফে সবচেয়ে কঠিন খোঁজা গান। আচ্ছা, তো খুঁজে আপনি পেয়েছিলেন শেষ পর্যন্ত? হ্যাঁ, এটাও এক বড় ভাইয়ের কৃপায়। তাকে জাস্ট মুখে শোনাইতেছে ভাইয়া এটা গানটা কিসের, তো সেও বলল আচ্ছা ইরাজের শো। আমি হ্যাঁ ভাইয়া, তো সে ফাইনালি খুঁজে দিল। আচ্ছা যাক, এট লাস্ট আপনি খুঁজে পেয়েছেন। আপনার কবিতা, ঘোরার এক্সপেরিয়েন্স, মুভি অফ দ্য উইক, সব জোস সব জোস সব জোস। এর থেকেও বেশি জোস কি জানেন? বলেন। এই যে আপনি বা আপনারা যারা আমার সাথে থাকেন, আপনারা থাকেন বলেই তো এত কিছু। হ্যাঁ হ্যাঁ, তারপর ভাইয়া আপনি ধরে রাখতে পারেন, তো সবাই পারে না। ধরে রাখতে পারি না, সবকিছু পারি না ভাই, অনেক কিছু তো হাত ফসকে চলে যায় জীবনে। আপনার হাত ফসকে চলে যায়? হ্যাঁ যায়, অনেক যায় তো। অনেক সময় ক্যাচও ধরতে পারি নাই, খুব দুরূহ ক্যাচ থাকলে হাত ফসকে সেটা পড়ে গেছে না, এই নিয়ে কত কথাও শুনতে হয়েছে জীবনে, কত ক্যাচ মিস করলাম। একটা মুভির ডায়লগ ছিল না, কিছু জিনিস তো যাবেই, যেটা আছে ওটা নিয়ে থাক। হ্যাঁ সেটাই, যা আছে তা আছে, সেটা নিয়ে আমরা সুখে থাকি, সেটাই আর কি। তো আপনি কি করছেন ভাইয়া ফারাবি? আমি আপাতত ভার্সিটি এক্সাম দিচ্ছি। আচ্ছা, কোথায় ভর্তি হবার ইচ্ছা আপনার? জাহাঙ্গীরনগরে। আচ্ছা, পরীক্ষা হয়ে গেছে নাকি হবে? হবে নভেম্বরে। প্রিপারেশন কেমন হচ্ছে? মোটামুটি। তো কোন সাবজেক্টে পড়তে চান বন্ধু? স্বপ্নটা বড় রাখি, আইবিএতে পড়ার, আপনার মতো। আচ্ছা, ইনশাআল্লাহ স্বপ্নটা পূরণ হবে। আর জাহাঙ্গীরনগরে যাওয়া হয়েছে এর মধ্যে নাকি এখনো যাননি? এখনো যাওয়া হয়নি। আচ্ছা, দেন আপনার জন্য আমার কি বলা যায়, ঈর্ষা হচ্ছে, কারণ প্রথমবার জাহাঙ্গীরনগর দেখার অনুভূতিটা অনেক অসাধারণ হবে। অনেক সুন্দর একটা ক্যাম্পাস, এবং আপনি একটা জায়গাতে আপনাকে যেতে বলবো, সেটা হচ্ছে সুইমিং পুলে। শেষ বিকেলে যাবেন, গোধূলিবেলা ঠিক একটু আগে, এবং গোধূলিবেলায় ওখানে দাঁড়ানো এবং সামনে একদম সবুজ বনের মতো, লেকের মতো,
ওই জায়গাটাতে আমি প্রায়ই যেতাম। তো আপনি ওখানে যাবেন এবং গিয়ে অন্তত একটা বলবেন যে আমিও এখানে ছিলাম, ইরাজ এখানে ছিল। হ্যাঁ, দুজনে একই জায়গায় দাঁড়িয়ে আমরা সূর্যাস্ত আপনি দেখবেন, আমি দেখেছি, আবার হয়তো দেখবো, এখনো দিন একসাথেও হয়তো দেখা হবে আপনি জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার পরে। হ্যাঁ ভাই, আপনার কোন জায়গায় যাওয়া হয়নি বাংলাদেশে? আমার কি জানা? অনেক জায়গাতে যাইনি এখনো, আমার 16টা না 15টা জেলা বাকি আছে। হবে তো না, মানে বিয়ের আগে সব হয়ে যাবে ইনশাআল্লাহ, সবগুলোই দেখতে চাই, সেই হিসাবে সবগুলো জেলায় আমার ঘোরার ইচ্ছা আছে, যে কটা বাকি দোয়া করবেন। ভাবিয়ে ছাড়াই? ও আচ্ছা, ছাড়ার সহ সেটা জানি না, আমার আর কি সবগুলো জেলায় ঘোরার ইচ্ছা ছিল, এরকম একটা প্ল্যান আছে, দেখা যাক কবে সেটা করতে পারি, এই আর কি। তো ভাইয়া বার্থডে সেলিব্রেশন দেখা সাক্ষাৎ তো করাই যায়। নিশ্চয়ই হয়ে যাবে, দোয়া রাখবে, নিশ্চয়ই এক সময় হবে অবশ্যই। আর ফারাবি, আপনি অনেক ভালোভাবে আমাকে উইশ করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং ভালো থাকবেন। ধন্যবাদ স্যার, আবার নিশ্চয়ই কথা হবে একদিন। অবশ্যই। ফোন দেবেন তো? ফোন দেবেন তো আবার আমাকে? এখন থেকে যদি ধরেন প্রমিস করেন তাহলে অবশ্যই। আচ্ছা ওকে, শিওর, আমি ধরবো, আপনি ফোন দেবেন। আপনি তো ফোন নেন না আর কি, আপনার কবিতা শুনতেই ফোন যদি নিতেন তাহলে অবশ্যই ফোন দিতাম। আচ্ছা, নিশ্চয়ই নিবো, আবার কথা হবে। ওকে, অল দ্য বেস্ট। অবশ্যই, ভালো থাকবেন। সো শুনছিলাম আমাদের ফারাবির কথা, যার স্বপ্ন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আইবিএতে ভর্তি হওয়া, এবং নিশ্চয়ই সেই স্বপ্ন পূরণ হবে। আপাতত আর আমরা কনভারসেশন এই মুহূর্তে নিচ্ছি না, আবার গান শুনে এসে আবার কথা বলবো। SMS করার নিয়মটা একটু মনে করে দিই, যদি কিছু লিখতে চান, কোনো গানের রিকোয়েস্ট কিংবা যে কোনো কিছু জানিয়ে নিজের কোনো কিছু শেয়ার করতে চাইলে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন RA, এরপরে স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 সেই নাম্বারটাতে। আর যদি আমাদের সাথে অন এয়ার আড্ডা দিতে চান, লাইভ কনভারসেশন করতে চান, তাহলে আপনাকে যে নাম্বারে ফোন দিতে হবে সেটা হচ্ছে 98936666, 3টা 6 মাল কিন্তু 18 রান 3 বলে হয়ে গেল। বাংলাদেশ নিশ্চয়ই জিতে যেতে এরকম হলে আজকে। সে যাই হোক, আমরা এখন পরের গানে চলে যাব। যে গানটা আমরা শুনবো এখন সেটা কোন গান এটা ভেবে এই মুহূর্তে আমি একটু কনফিউজ, কোন গান আমরা শুনতে পারি এই মুহূর্তে। বাপ্পা মজুমদারের গান অনেকক্ষণ হচ্ছে না, একটা গান হলে মন্দ হয় না, তাহলে একটু ভাঙা গড়ার বিষয়ক একটা গান আমরা এখন শুনে ফেলি। সো লেটস এনজয় দ্য সং, একটু পরে ফিরছি। Hello friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর এই মুহূর্তে ইরাজের নিমন্ত্রণ আরেকবার ড্রিমস অ্যাভিনিউতে জয়েন করা শুক্রবার রাতের স্পেশাল আয়োজনে। আজকে আমরা ফোনে কথা বলছি, SMS এর মাধ্যমে ভাব বিনিময় করছি, কবিতাও হলো, সবকিছু মিলে আশা করছি সময়টা ভালো যাচ্ছে। শুনছিলাম একটু আগে এই শহর আমার, অর্ণবের কণ্ঠে আয়নাবাজি সিনেমা থেকে নেওয়া একটা গান, এবং তার আগে ছিল বাপ্পা মজুমদারের গান ভাঙা গড়ার এই শহরে। পরপর দুটো শহর বিষয়ক গান। এবং এই মুহূর্তে আমরা একটু SMS পড়ি। আমাকে আরিকা নামের একজন লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক চেষ্টা করছে লাইন পাওয়ার জন্য, পাচ্ছেন না আরিকা। আর আরিকার পরে জিনাতকেও শুভেচ্ছা জানাতে হচ্ছে, আর ধন্যবাদ জানাতে হচ্ছে, আর শুভেচ্ছা জানানোর জন্য। মুগনি ফ্রম ক্যান্টনমেন্ট, থ্যাংক ইউ আপু। তুহিন ভাইয়া, নিশ্চয়ই দেখা হবে খুব শীঘ্রই, আমিও চাই মন থেকে। হ্যাঁ, ইরা আমাকে লিখেছেন, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তাই আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমারও পিয়াসী বাসনা। শুনতে চান হয়তো, এটা আমার খুব ভয়াবহ রকমের প্রিয় একটা নজরুল সঙ্গীত, এবং কিছু গান শুনলে আমি আর আসলে নিজেকে ধরে রাখতে পারি না, নিজের মধ্যে থাকি না, কোথায় যেন হারিয়ে নিজেকে খুঁজে ফিরি। এরকম কিছু গান আছে, তার মধ্যে এটা অন্যতম, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি বারে বারে। এই গানটা আমি প্রথম শুনেছিলাম 1997-তে, এবং রেসিডেন্সিয়ালে তখন পড়ার সময়টাতে আমারই এক ক্লাসমেটের, ও খুব ভালো গান গাইতো, এবং একটা গানের প্রোগ্রামে এই গানটা ফার্স্ট গিয়েছিল, এবং ওর মুখে তখনই আমি গানটা ফার্স্ট শোনা। তখন থেকেই গানটার প্রতি একেবারে প্রথম শ্রবণী প্রেম যাকে বলে সেটা হয়েছিল, এবং সেই প্রেম এখন অটুট বিদ্যমান তো বটেই, আগের থেকে কয়েক গুণে বেড়েছে এই গানের প্রতি আমার প্রেম। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আর সজীবের গান আমায় বোঝা খুবই সোজা, যদি তুমি চাও, এটা শুনতে চেয়েছেন ফারজা। এবং আমাকে অর্পা লিখেছেন, থ্যাংক ইউ আপু অর্পা। এবং জেসি যিনি খুব সুন্দর একটা SMS পাঠিয়েছেন, সেটা হচ্ছে ধ্রুবক শিখিয়ে তুমি ধ্রুব তারা, বিয়োজন আবেগে বদলে দিয়ে আকাশের চিত্রপট, ফের ঢেকেছ মেঘে, এখন অলৌকিক প্রেম রেখে গেলে বিষণ্ণ শহরে। খুব সুন্দর SMS, আরেকবার পড়ি। ধ্রুবক শিখিয়ে তুমি ধ্রুব তারা, বিয়োজন আবেগে বদলে দিয়ে আকাশের চিত্রপট, ফের ঢেকেছ মেঘে, এখন অলৌকিক প্রেম রেখে গেলে বিষণ্ণ শহরে। চমৎকার, লাইক।
আর আমাকে মেঘ জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মেঘ, এবং মর্নিং বার্ড থ্যাংক ইউ মর্নিং বার্ড। আর আপাতত শুধুমাত্র বলে দিই, যদি কিছু লিখতে চান প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আর একটু ফোনে কথা বলি এখন, আমাদের অনেকেই ট্রাই করছেন, অনেকক্ষণ ধরে দেখছি ফোনের বাতি বিপ বিপ করে জ্বলছে। নাম্বারটা হচ্ছে 98936666। হ্যালো 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 হ্যালো, কিন্তু একটু ব্যাগের ডাক শুনতে পেলাম, আর কিছু শুনতে পেলাম না। হয়তো তারাও এখন রেডিও শুনছে ইদানিং, টেকনোলজি হয়তো ইমপ্রুভড হচ্ছে, ফাস্ট হচ্ছে, এবং যদি কোনো মনুষ্যজীব আমাকে ফোন করেন কিনা এটা দেখার জন্য একটু ওয়েট করছি। নাম্বারটা হচ্ছে 98936666। Let's see who's calling now. হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন বন্ধু? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বন্ধু? হ্যালো। একরাশ বেদনা দিয়ে উনি হারিয়ে গেলেন নৈশব্দের অন্ধকারে। যাই হোক, আমি জানি না কোন বন্ধু ছিলেন, নামটাও শুনতে পারিনি। এই ব্যর্থতা পুরো দেশ এবং জাতির। আর এর পরের বন্ধুর জন্য ওয়েট করছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি বন্ধু। কে বলছেন প্লিজ? জি, আমি শান্ত। শান্ত, কোত্থেকে বলছেন শান্ত? আমি উত্তরা থেকে বলতেছিলাম। উত্তরা থেকে। ভালো আছেন শান্ত? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো ভালো। শান্ত, কি করেন আপনি? আমি স্টুডেন্ট, এবার ইন্টার দিলাম। আচ্ছা, কেমন হয়েছে এক্সাম? খুব একটা ভালো না। খুব একটা ভালো না? আচ্ছা, কোনো ব্যাপার না, এরকম এক্সাম জীবনে বহুত আসবে, একটা ভালো হবে একটা খারাপ হবে, তাতে কিছু যায় আসে না। কি এই জন্য মন খারাপ নাকি? এক্সাম খারাপ হয়েছে সেজন্য? জি ভাই, বুঝি নাই, প্লিজ আরেকবার বলবেন। এক্সাম খারাপ হয়েছে সেজন্য মন খারাপ? না, আমি এবার ইন্টার পরীক্ষা দিচ্ছি, এবার অ্যাডমিশন টেস্ট দিতেছি। আচ্ছা, কোথায় দিচ্ছেন পরীক্ষা? ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, জগন্নাথে দিলাম, বাট একটা তো হয় নাই। আচ্ছা, সো এখন কি করবেন, মানে এখন আপনার প্ল্যান কি? এখন বাকি অন্যান্য গুলোতে ট্রাই করতেছি। আচ্ছা, সো শান্ত, আজকে খেলা দেখেছেন বাংলাদেশের? জি ভাইয়া, আজকে আমি ঠিক করে রাখছিলাম যে বাংলাদেশের খেলা দেখবো না, তো আমি খেলা দেখবো বাংলাদেশ হারে। যাই হোক, আমি পুরো ম্যাচ মানে কুফা একদিক দিয়ে ব্যাড লাক, আমি পুরো ম্যাচ দেখি নাই। যাও দেখা শুরু করলাম, ব্যাটিং করতেছিল, আমি যেই ফার্স্ট বলটা দেখলাম ওইটাতেই সাকিব আউট, তারপর খেলা দেখা পুরোটাই বন্ধ করে দিলাম। আচ্ছা, বিষয়টা কিন্তু আসলে বেশ চিন্তনীয় যে আপনি খেলা দেখলেই বাংলাদেশে উইকেট পড়ে যায় এবং বাংলাদেশ হেরে যায়, তাই না? এটা কিন্তু আমারও হয়। আমি যেদিন স্টেডিয়ামে যাই ওদিন বাংলাদেশের একটা ম্যাচও আমি এখন পর্যন্ত দেখতে পারিনি যেটা স্টেডিয়ামে গিয়ে যেটা বাংলাদেশ জিতেছে। আমি কয়েকবার স্টেডিয়ামে গিয়ে খেলা দেখছি, আমি যেবারই গেছি স্টেডিয়ামে ওইবারই হারে গেছে বাংলাদেশ। এবং আমি মাঠে গেলে ব্যাপারটা আরো খারাপ হয়, যে মানে জয়ের আশা জাগিয়ে শেষ মুহূর্তে গিয়ে হেরে যায়। আমি মাঠে গেলে আবার এরকম হয়, মানে আশা জাগিয়ে একদম তীরে গিয়ে তরি ডোবে। তো এই জন্য ভাবছি বাংলাদেশের খেলা দেখতে আমি মাঠে যাবো না, এই যে এবার যাচ্ছি না, যদি বাংলাদেশ জেতে এই আশায়। হ্যাঁ, আমি খেলা দেখাতে বা আমার মাঠে না যাওয়াতে যদি বাংলাদেশ জিতে, সেটা অনেক ভালো ব্যাপার। হ্যাঁ, আপনি কুফা, আমিও কুফা, আমরা দুই কুফা কথা বলছি এখন একসাথে, তাই না? জি ভাই, কুফা স্কয়ার আমরা, এবং রাইফেল স্কয়ারের মতো একটা শপিং সেন্টার আমরা খুলতে পারি, কুফা স্কয়ার। হ্যালো, বুঝিনি ভাই। আচ্ছা, বুঝতে হবে না, এটা দুষ্টামি বললাম, বোঝার। তবে ভাই, আমি আজকে একদিক দিয়ে আমি খুব লাকি যে আমি মাত্র রেডিওটা অন করলাম আপনার প্রোগ্রামে। আপনি বলছিলেন যে আমার নাম্বারটা বললেন, জাস্ট আমি ডায়াল করলাম, জাস্ট ফোনটা ঢুকে গেল। এটা বুঝতে হবে আপনার সাথে আমার অন্যরকম একটা কানেকশন, কারণ আপনিও কুফা আমিও কুফা, তো আমাদের মধ্যে কানেকশন তো অন্য লেভেলের হবে, তাই না? তো আপনি সবার আগে লাইন পাবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রেও আপনি কুফা হন কিনা আমি জানি না, কারণ দেখা গেল যে আপনি আমাকে ফোন দিলেন, তো আমার সাথে সাথে আমার মেশিন টেশিন নষ্ট হয়ে গেল আর সই করতে পারলাম না, এরকম হতে পারে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি খুব লজ্জা পেতেছি, প্লিজ। কোন জিনিসে? আপনি করে বলবেন না। আচ্ছা, তুমি করে বলবো? জি ভাই। নাকি তুই করে বলবো? তুই করে বলেন, সেটা তো আরো বেশি খুশি হবো। আচ্ছা, ফাইন। তো তোর বাসা সম্পর্কে একটু শুনি, মানে বাসায় কে কে আছে তোর? বাসায় আমি আর আম্মু। এই দুজনই? হ্যাঁ। তাহলে তোর মাকে নিয়ে কিছু গল্প বল, সেগুলো শুনি। নিশ্চয়ই অনেক ভালোবাসিস মাকে।
হ্যাঁ বললাম তোর মায়ের গল্প শুনতে চাই, নিশ্চয়ই অনেক ভালোবাসিস মাকে বা মাকে নিয়ে নিশ্চয়ই অনেক ভালোবাসা হৃদয়ে ধারণ করিস, সেগুলো নিয়ে একটু শুনতে চাই, তোর মাকে নিয়ে বলা গল্প। ভালোবাসার থেকে বেশি মনে হয় পকাচকাটাই চলে। ওটা তো উপরের ব্যাপার, ওটা তো থাকবেই, ওটা হচ্ছে ভালোবাসার উপরের প্যাকেটটা, তো প্যাকেট খুললে আসল জিনিসটা বের হবে, সেটা নিয়ে একটু শুনতে চাই। খুব চিন্তায় ফেলে দিলাম না, মানে বিশাল একটা চিন্তার বিষয় এরকম, মানে এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে এত কঠিন প্রশ্ন জীবনে আর মানে শোনা হয়নি এর আগে। তো ব্যাখ্যা দিয়ে বোঝানোর মতো তো এটা আসলে কোনো ব্যাখ্যা দিয়ে তো বোঝানো যায় না। রাইট সঠিক খুব সঠিক কথা বলেছেন আপনি, সরি তুই খুব সঠিক কথা বলেছিস। তো ঠিক আছে, দুষ্ট ছোড়া, পড়াশোনা করিস ঠিক মতো, পরীক্ষাগুলো দিস ভালো করে সামনে। জি ভাইয়া, দোয়া করবেন। আর ভাইয়া আপনার কথা শুনতে আসলে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে। আর আমার লাইফে তোর এখন কথা বলছি না, আমি অনেক অনুপ্রেরণা পাই। আচ্ছা, শুনে ভালো লাগলো তুই আমার কথা শুনে অনুপ্রেরণা পাস। আর তোর এখন উঠতি বয়স, বাড়ন্ত শরীর, এই পড়াশোনা করবি ঠিক মতো, খাওয়া দাওয়া করবি এবং মেয়েদের সাথে কথা বলে সময় নষ্ট করবি না। হ্যাঁ, ঠিক মতো মন দিয়ে পড়াশোনা করবি। জি ভাইয়া, ঠিক আছে। এফএম লাইব্রেরি, মুভি অফ দ্য উইক এগুলো যাতে রেগুলার থাকে। আচ্ছা ওকে, আমি চেষ্টা করবো এগুলো রেগুলার করার জন্য। তবে শর্ত একটাই, তোর সবসময় সাথে থাকতে হবে এবং ফোন করবি, SMS দিবি আমাকে, ঠিক আছে? অবশ্যই। এর ব্যত্যয় হলে কিন্তু একদম মানে কানের পরি গরম করে দেবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, ভালো থাকিস। জি ভাই, ভালো থাকবেন। সো শুনছিলাম একজন বন্ধুর কথা যে তুই শুনতে প্রেফার করেন এবং আমিও তাই তাকে তুই দিয়ে চালিয়ে দিলাম। এবং তুই বলতে গিয়ে আমার মধ্যে একটা বড় ভাই সুলভ ফিলিং কাজ করছিল, মনে হচ্ছে ছোট ভাইকে শাসন করছি আর কি। সে যাই হোক, আপনিও চাইলে ফোন দিতে পারেন, SMS করতে পারেন, প্রথমে লিখতে পারেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আর যদি ফোন করতে চান তবে আমাদের হটলাইন নাম্বার হচ্ছে 98936666। আশা করছি আপনার সাথে আজকে আমার কথা হবে। অনেকেই অনেকক্ষণ ধরে ট্রাই করছেন, তাদের জন্য আলাদা শুভকামনা থাকলো। তো আমরা একটু গান টান শুনে আসি, দেখা যাক কি গান আমরা শুনতে পারি। অনেকদিন একটা গান শোনা হয় না, কিন্তু গানটা বেশ আমার পছন্দের। এটা হচ্ছে ইগলসের একটা গান, আই ক্যান টেল ইউ ওয়াই। ঠিক একটু আগে যখন ওকে প্রশ্নটা করলাম, উত্তরের বন্ধুকে বললো যে মাকে নিয়ে ভালোবাসা আসলে ঠিক ব্যাখ্যা করে বোঝানো যায় না, বা ঠিক বোঝাতে পারবেন না যে কেন কিভাবে। এবং এরকম আসলে আমার কাছে মনে হয় যে ভালো লাগা বা ভালোবাসার বিষয়গুলো আসলে সবসময় ঠিক বোঝানো যায় না। এই সমস্যাটা সবাইকে কম বেশি ফেস করতে হয় মাঝে মাঝে। যেমন আমিও যখন যদি কাউকে বলি, এমনও হয়েছে যে আমি কারোর প্রতি যদি বলি যে তার এই বিষয়টা আমার খুব ভালো লাগে বা তাকে আমার খুব ভালো লাগে, তখন এই প্রশ্নটা যখন করা হয় আমি সবচেয়ে বেশি বিরক্ত হয়েছি। কেন আসলে ভালো লাগাটা কেন দিয়ে বোঝানো যায় না, কেন দিয়ে ব্যাখ্যা করা যায় না? এবং আবেগ সংক্রান্ত বিষয়গুলো সবসময় ইলজিক্যাল হয় এবং সবসময় এক্সপ্লেনেবল হয় না। তো এই প্রশ্নটা করা একটা হঠকারিতা, একটা অর্বাচীনের লক্ষণ, এক ধরনের মূর্খতা রূঢ়ভাবে বলতে গেলে। সেই জন্য আমার মনে হয় এই গানটা পারফেক্ট তাদের জন্য যারা সব ভালো লাগার উত্তরে খুঁজতে যান। কেন, ওয়াই, তাদের জন্য এই গানটা। বিকজ গানটার নাম হচ্ছে আই ক্যান টেল ইউ ওয়াই। আমি বলতে পারবো না কেন, কিন্তু শুধু এটুকু বলতে পারবো কি অসীম ভালোবাসা হৃদয়ে তোমার জন্য। I can tell you why. ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার এবং চলছে রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। আপনাকে আরেকবার স্বাগত জানাই। যখন সময় 1:43, খুব বেশি সময় আমার হাতে বাকি নেই, তারপরও যতক্ষণ শ্বাস ততক্ষণ আসে, ঠিক এই প্রবাদের মতোই যতক্ষণ সময় আছে ততক্ষণ কথার গানে মুখরিত রাখবো, এটাই আমি চেষ্টা করে যাচ্ছি এখনো। শুনছিলাম একটু আগে আইএসডি গান ইন্ডালো এবং তার আগে ছিল হচ্ছে ইগলসের একটা গান আই ক্যান টেল ইউ ওয়াই। এদিকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন এবং আমরা অনেকের সাথে ফোনে কথা বলছি। আর আমি বিশেষ সম্মানিত বোধ করছি, আমার একজন কলিগ আমাকে SMS পাঠিয়েছেন, আয়েশা তামান্না। সো থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। আমি সত্যি অনেক অনুপ্রাণিত বোধ করছি এবং আমার ভালো লাগছে আসলে। এবং একটা গানেরও রিকোয়েস্ট পাঠিয়েছেন, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু গানটা শুনতে চাচ্ছেন। আপনি একটা রিকোয়েস্ট করেছেন আমাকে, আমি যদি সেটা না রাখি তাহলে কিভাবে কি হলো, তাহলে কি করতে পারলাম তাহলে জীবনে। আমি চেষ্টা করছি আপু গানটা প্লে করার জন্য, স্পেশালি ফর ইউ। এবং আমাকে ড্রিম গার্ল জানিয়েছেন শুভ জন্মদিন এবং আজকে একবারও ফোনে ট্রাই করেননি, করলে হয়তো পেয়ে যাবেন, কিন্তু তার ধারণা উনি ফোন করলে আমি বিরক্ত হই, তাই আর ফোনে ট্রাই করেননি। বাবা, খুব অভিমান, এই বয়সে অভিমান একটু বেশি থাকে, কাঁচা থাকে, গাঢ় থাকে।
তাই আর বোঝানোর কিছু নেই, কারণ বোঝালো এই বয়সে অনেক কিছু বোঝা যায় না, মাথার উপর দিয়ে চলে যায়। লাবণী এনা মেডিকেল কলেজ থেকে জন্মদিনের শুভাশিস পাঠিয়েছেন, সেজন্য আপনাকেও ধন্যবাদ লাবণী। আর আমাকে নিমা 67 টাইম লিখেছেন, 67 বার ট্রাই করেছে আমার নাম্বার, মানে এই নাম্বারটাতে, কিন্তু এখনো নাম্বার বিজি এবং অনেক পুরনো লিসনার, কিন্তু কথা বলার খুব ইচ্ছা ছিল তার, আজকে ইচ্ছা পূরণ হলো না। নিশ্চয়ই হবে, একবার না পারিলে দেখো শতবার, 67 থেকে আরো 33 বার চোখ করলে কিন্তু 100 বার হয়ে যায়। আশা করি এর মধ্যে অন্তত একবার লাইনটা পেয়ে যাবেন আপনি, এবং আরো কিছুক্ষণ কিন্তু আমি আছি। আর নারায়ণগঞ্জ থেকে আমাকে ফার্লিং জানিয়েছেন হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ ফার্লিং। আর আপাতত SMS না পড়ে একটু ফোনে কথা বলে আসি, দেখা যাক এই মুহূর্তে আমাদের সাথে কথা বলার জন্য কে ওয়েট করছেন। আর নাম্বারটা হচ্ছে 98936666। হ্যালো, 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 হ্যাঁ কে বলছেন বন্ধু? হ্যালো, হ্যালো, আসসালামু হ্যাঁ আলাইকুম। ওয়ালাইকুম সালাম বন্ধু, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, আমি শুনতে পারতেছি। আমি মিতু বলতেছি। মিতু বলছেন কোত্থেকে? মগবাজার থেকে। আপনি কি SMS পাঠিয়েছিলেন কিছুক্ষণ আগে একটা? না না ভাই, আমি ফার্স্টে ফোন দিছি। আচ্ছা আচ্ছা, আমি মিতু নামের একটু আগে একটা SMS পেলাম, সেজন্য জিজ্ঞেস করলাম। সো মগবাজারের মিতু, কেমন আছেন আপনি? এই তো আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? হ্যাঁ অনেক ভালো, আপনার ফোন পেয়ে আরো ভালো লাগছে, আগে যে একটু বেটার ফিল করছি আর কি, এরকম বিষয়টা। তো মিতু আপনি কি করছেন, স্টাডি জব কোনটা? স্টাডি করতেছি ভাইয়া। আচ্ছা কোথায়? ক্লাস 10। অনেক ছোট বন্ধু, অনেক ছোট। আচ্ছা অনেক ছোট একজন বন্ধুর ফোন পেয়ে ভালো লাগছে। কোন স্কুলে পড়ছেন আপনি? ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো এত রাত পর্যন্ত এত ছোট মেয়েটা জেগে আছে, ঘটনা কি? বাবা মা রাগ করবে না শুনলে? না ভাই, অ্যাকচুয়ালি স্কুল বন্ধ দিছে তো এর জন্য আর কি। কি মানে স্কুল বন্ধ থাকলে অনেক রাত জাগা হয়? হ্যাঁ, কাইন্ড অফ। আচ্ছা কি করা হয় রাত জেগে? রেডিও শোনা হয়। রেডিও শোনা হয়? হ্যাঁ। আচ্ছা, তো রেডিও শোনা হয়। আচ্ছা, রেডিও নিয়ে কোনো প্রিয় স্মৃতি শুনি না তোমার কাছ থেকে, তুমি করে বলি, তুমি যদি কিছু মনে না করো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তুমি করে বলি, যদি কিছু মনে না করো। আরে না ভাইয়া, তোমার ছোট বোনের মতো, ইউ ক্যান কল মি তুমি। আচ্ছা তোমাকে তুমি করে বলি তাহলে। আর মিতু উল্টালে তো তুমি হয়, তোমার নাম তো মিতু, উল্টাই বলি তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তুমি তোমার কোনো প্রিয় স্মৃতি বলো তো রেডিও নিয়ে, খুব ইন্টারেস্টিং কোনো ঘটনা যেটা হয়েছিল, যেহেতু তোমার প্রিয় কাজ হচ্ছে রেডিও শোনা, বললে কোনো আছে এরকম শেয়ার করার মতো কিছু? না, অ্যাকচুয়ালি আমি এতটাও রেডিও শুনি না, কাইন্ড অফ মাঝে মাঝে শোনা হয়। তো আজকে প্রায় 1 বছর পর রেডিও শুনছি। তো 1 বছর পরে? হ্যাঁ, লাইক রেডিও খুবই কম শুনি, গান শুনি, আদারওয়াইজ মুভি টুভি দেখি। আচ্ছা, কি মুভি দেখো, কি ধরনের মুভি দেখা হয় তোমার খুব সাধারণত? অ্যাকশন টাইপের মুভি, আই লাইক ইট। অ্যাকশন টাইপের মুভি? হ্যাঁ। এত এই পিচ্চি মেয়েটার অ্যাকশন টাইপের মুভি ভালো লাগে কিরকম? দুইটা নাম তো শুনি। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এভরি সিরিজ আমার খুবই পছন্দ। কোন সিরিজের? এই সিরিজটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস? মানে প্রত্যেকটা সিরিজই অনেক ভালো লাগে। তাই? আচ্ছা, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। তারপর এছাড়া আর দুইটা সিনেমার নাম বলো তো যেগুলো ভালো লাগে। তারপরে ভাইয়া ট্রান্সফরমার। এই সিরিজেরও কি সবগুলো দেখা হয়েছে ট্রান্সফরমার সিরিজের? হ্যাঁ, লাইক 3টার মতন দেখা হয়েছে। 3টার মতন। আচ্ছা, এরপরে নেক্সট কোনটা? ট্রান্সপোর্টার। ট্রান্সফরমার এবং ট্রান্সপোর্টার। আচ্ছা, এটা কিন্তু সব মানে ইলেকট্রিক্যাল ডিভাইসের নাম শুনতে পাচ্ছি। ট্রান্সফরমার, তারপরে দেখবো যে ক্যাপাসিটর, কন্ডাক্টর, রিলে, এগুলোর নাম শুনবো, সুইচ, সকেট। আচ্ছা, তো ট্রান্সপোর্টারের সবগুলো এটাও কি শেষ? না ভাই, আরো আছে, লাইক অ্যাকচুয়ালি এখন তো মনে নেই। আচ্ছা, তার মানে তোমার এই ধাঁচের সিনেমাগুলো ভালো লাগে নিশ্চয়ই। তাহলে আয়রন ম্যান 1 2 3 এগুলো দেখা হয়েছে, তারপর এক্স ম্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়রন ম্যান, তারপর অ্যাভেঞ্জার। হ্যাঁ, বোঝা যাচ্ছে তুমি সুপার হিরো একদম কমিক ক্যারেক্টার নিয়ে, ডেডপুল, এগুলো নিশ্চয়ই তোমার বেশি ভালো লাগে, তাই না? তারপর লুসি, সুইসাইড স্কোয়াড। সুইসাইড স্কোয়াড, আমি এখনই বলতে যাচ্ছিলাম সুইসাইড স্কোয়াড এই ধাঁচের মুভি তোমার ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি এগুলি ভালো লাগে। তো ভাইয়া, তোমার লাইন পেলাম অনেকক্ষণ ট্রাই করার পর। আচ্ছা, কতবার ট্রাই করেছিল তুমি? লাইক 20। আচ্ছা, সো মিতু, তুমি একটা গান শোনাও দেখে, তোমার কণ্ঠটা বেশ গানের জন্য উপযোগী মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তুমি খুব ভালো গাও। আল্লাহ ভাইয়া, আই এম নট ক্যাপেবল ফর সিঙ্গিং। আমি এত ভালো গান গাইতে পারি না, আমি অ্যাকচুয়ালি গানই গাই না। আচ্ছা, ভালো মন্দ জায়গাটা শোনো না, আমার খুব শুনতে ইচ্ছে হচ্ছে। না অ্যাকচুয়ালি ভাই সরি, আমি গান গাবো না, তাহলে পুরো রেডিও ফেটে যাবে। রেডিও ফাটলেও আমি গান শুনতে চাই, একটা গেয়ে শোনাও, 2 লাইন অন্তত।
না ভাই তুমি একটা গান গাও ফর মি, ডেডিকেটেড টু মি। ও ডেডিকেটেড টু ইউ। আমি তোমার জন্য গান গাইতে পারবো না, গান প্লে করতে পারি। কি গান শুনতে চাও বলো? লাইক চেইন স্মোকারের ক্লোজার গানটা। চেইন স্মোকার? তুমি কি চেইন স্মোকার নাকি? নো ব্রো। আচ্ছা, সেটা আবার কখনো ভুলেও করো না কিন্তু, হ্যাঁ, খুব বাজে অভ্যাস। হ্যাঁ ভাই, এটা আমার জন্য না। আচ্ছা, আমি চেষ্টা করবো তোমার জন্য চেইন স্মোকারের গান প্লে করার জন্য। হ্যাঁ ভাইয়া, ভাই তোমার শোটা অনেক ভালো। থ্যাংক ইউ, ভালো থেকো। তোমার সাথে কথা বলে ভালো লাগলো মিতু, আবার কথা হবে নিশ্চয়ই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। ইউ মোস্ট ওয়েলকাম। ওকে, সো শুনছিলাম আমাদের মিতুর কথা, যিনি অনেক এই ধরনের মুভি দেখতে পছন্দ করেন, কমিক ক্যারেক্টার অথবা সুপার হিরোদের নিয়ে সিনেমাগুলো। দেখা যাক আমাদের পরবর্তী কলার কোন বন্ধু। আমাদের হটলাইন নাম্বারটা আরেকবার মনে করে দিই, 98936666। হ্যালো 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 হ্যালো, কে বলছেন বন্ধু? আমি আবির বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আচ্ছা আবির, এট লাস্ট। জি। আচ্ছা, কতক্ষণ ট্রাই করা হয়েছিল? অনেকক্ষণ নাকি অল্প একটু? অনেকবার, আমি মনে হয় 50-এর উপরে পর্যন্ত ট্রাই করছি। আচ্ছা, না আমি একটা র্যাঙ্কিং করছি যে কে কয়বার ট্রাই করার পরে পেলো, কারণ একজন একটু এসএমএস করলো যে 67 বার হয়ে গেছে অলরেডি। তো আমি গুনি নাই, বাট অনেকবারই হয়েছে আর কি। আচ্ছা, সো আবির, বেশ কিছুদিন পর কথা হচ্ছে, দিনকাল কেমন কাটছে বা এই কদিন কেমন ছিল? উল্লেখযোগ্য কি ঘটছে জীবনে? উল্লেখযোগ্য বলতে আজকে এই গত সপ্তাহে হচ্ছে, এই সপ্তাহের ভেতর হচ্ছে দেখা হলো দারুণ মুভি, বলছিলাম আয়নাবাজির কথা। আচ্ছা, এরপর ব্রেভহার্ট দেখা হইলো। ব্রেভহার্ট? হ্যাঁ, মেল গিবসনের। হ্যালো, হ্যাঁ, ব্রেভহার্ট সিনেমাটা না মেল গিবসনের যেটা, সেটা? হ্যাঁ, মেল গিবসন। আচ্ছা, তারপরে আর কি? আর হচ্ছে ড্যান্স উইথ উডস, এটা একটা ছিল, এটা কেভিন কস্টনার, রাইট, কেভিন কস্টনার। দুইটা মুভির একটা দারুণ একটা ব্যাপার হচ্ছে, দুইজনে হচ্ছে অ্যাক্টর, দুইজনে হচ্ছে ডাইরেক্টর। এবং ডান্সেস উইথ উলভস এটার জন্য অস্কার পেয়েছিল সম্ভবত, আমি যদি ভুল না করি, কেভিন কস্টনার। হ্যাঁ, আর ব্রেভহার্ট মানে 9টার মতো। হ্যাঁ, ব্রেভহার্ট অস্কার উইনিং একটা মুভি। তো বেশ ভালো ভালো সিনেমা দেখছো দেখা যাচ্ছে, বেশ ভালো বিষয়টা, ইতিবাচক একটা ব্যাপার। আর তোমার আজকের এসএমএস থেকে জানলাম সেটা হচ্ছে জাহাঙ্গীর আজকে একটা প্রোগ্রাম হয়েছিল সৈয়দ শামসুল হকের প্রয়াণ উপলক্ষে, এবং তুমি লিখেছো যে খুব ভালো একটা প্রোগ্রাম। তুমি একটু ডিটেইল আমাকে বলো তো কিরকম কি ছিল বিষয়টা? আচ্ছা, এটা আসলে ওই জানোই তো যে ক্যাম্পাসে হচ্ছে বিভিন্ন ক্লাব থাকে, তো একটা ক্লাব ছিল ধ্বনি, তাদের উদ্যোগে হচ্ছে ওই কয়েকজন টিচার মিলে আর কি, আর কয়েকজন যারা কবিতা আবৃত্তি করে তাদের প্রয়াসে আর কি, এটা হচ্ছে একটা প্রোগ্রাম তারা নামিয়েছিল শহীদ মিনারে। তো এই শহীদ মিনারের সামনে যে বেদিটা আর কি, হ্যাঁ বুঝতে পারছি। তো আহমেদ রেজা স্যার ছিল ইংরেজি বিভাগের, আরেকজন আরো 2-3 জন ছিল আর কি। তারা প্রথমে এসে ওই কিছু সৈয়দ শামসুল হক সম্পর্কে আর কি, তারা হচ্ছে ওই সৈয়দ শামসুল হকের তাদের বেশ সঙ্গীত করছে বা তাদের সাথে উঠা বসা ছিল আর কি, তাদের সেই স্মৃতিচারণ বা তাকে নিয়ে হচ্ছে কথাগুলো বলছিল প্রথমে বক্তৃতাতে। তারপর হচ্ছে ওই 3 জন পারফর্মার থাকে, তো তারা হচ্ছে শামসুল হকের কিছু কবিতা নিয়ে তারপর আর কি ওই পারফর্ম করে আর কি। মাঝখানে আমি আবার বেশ কিছুক্ষণ দূরে চলে গেছিলাম, তো মাঝখানে ওটা পাই নাই, রাষ্ট্রের দিকে জয়েন করছিলাম আর কি। বেশ ভালোই হয়েছিল আর কি। আবার ওই শহীদ দিনের একটা ব্যাপার দারুণ আছে, ওই একটা আলো আধারের ব্যাপার খেয়াল করছে নিশ্চয়, যে একদিকে গেলে আরেকদিকে অন্ধকার হয়ে থাকে সবসময়। ওই অন্ধকার হয়ে যায়, আবার যখন আমি পরের সাইডে যাই তো যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা অন্ধকার হয়ে যায়। এটা একটা খেয়াল করছো না? ডেফিনেটলি। এবং এটা খুব, তো ওই এটা নিয়ে ওই মানে ওখানকার খুব আলোচিত একটা বিষয়, তো এটা যে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা ওইখানকার শহীদ মিনার সম্পর্কে। আজ তো সেরকম একটা আলোর খেলা ছিল আর কি, বেশ ভালো। আর আরেকটা ব্যাপার আছে শহীদ মিনারের ভিতরে, মনে করে এটা দেখছো কিনা জানি না, শহীদ মিনারের ওই নিচের সামনে একটা ঈগল দেখা যায়। না, এটা আমার সৌভাগ্য হয়নি দেখার। এটা একটা দারুণ একটা জিনিস। আচ্ছা, নেক্সট টাইম গেলে আমি তোমার এই পরামর্শ মাথায় রাখবো। হ্যাঁ, শহীদ মিনারে যে একেবারে মাঝখানে শুয়ে পড়লে উপরের দিকে যে তিন যে মিনারের যে মাঝখানে যে আকাশটা দেখা যায়, যে আকাশের ভেতর হচ্ছে একটা ঈগল পাখির ওঠে, ছাপ স্পষ্ট হয়ে আসে আর কি। এই
আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম গেলে আমি অবশ্যই ট্রাই করবো। তোমার এই পরামর্শের জন্য অনেক ধন্যবাদ, এই বিষয়টা আমার জানা ছিল না। আচ্ছা, আহমেদ রেজা স্যার কিন্তু অনেক সুন্দর করে কথা বলে, তাই না? হ্যাঁ, আহমেদ রেজা স্যার যার কথা বললে, আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক, হ্যাঁ, স্যারের কথা বলে আমার খুব ভালো লাগে, অনেক সুন্দর করে কথা বলেন, বেশ সাবলীল ভাবে, হ্যাঁ, এবং চমৎকার লাগে আমার ওনার বক্তব্য, মুগ্ধ হয়ে শুনি। তুমি কেমন করে কও হে গুনি। হ্যাঁ বলো আমির। আপনি তো আর আসলেন না ক্যাম্পাসে ভাই? হ্যাঁ, আমি আসি করে আসা হচ্ছে না, আবার মাঝে মাঝে হুট করে চলে যাই, তবে খুব শীঘ্রই হয়তো যাওয়া হবে আশা করছি। শীঘ্রই বলতে কবে? মানে এই 3 বছরের ভিতর হবে তো? আমি ক্যাম্পাসে আছি আর 3 বছর। আমি 3 বছর, আমার 2-3 মাসের মধ্যে একবার অন্তত যাওয়া হয়, সো খুব শীঘ্রই যাওয়া হবে। আচ্ছা, সামনে অবশ্য এখন ক্যাম্পাস বন্ধ চলতেছে, ওই পূজার বন্ধ আপাতত। লাস্ট গিয়েছিলাম বোধহয় মেতে বা জুনে। আচ্ছা, একই ব্যাপার। ওই তোমার খেলাধুলা কি অবস্থা? মানে খেলা তো দেখতেছো? হ্যাঁ ডেফিনেটলি খেলা রেগুলার, মানে ফুটবল আমার রেগুলারলি দেখা হয় রাত জেগে, এবং পরের দিন ঘুম চোখ নিয়ে সেজন্য উঠতে হয়, অফিসে যেতে হয়, তারপরও দেখি, মিস করার চেষ্টা, মানে দেখার চেষ্টা করি আর কি। আচ্ছা, তো ওই আমি একবার লাস্ট আপডেট যেটা মাঝখানে হচ্ছে ওই বাসা চেঞ্জ করছি, তো তারপর এখনো টিভি নিয়ে বসা হয়নি আর কি, তো টিভি লাইন দেওয়া হয়নি, সেই জন্য খেলাধুলা এখন প্রায় 2-3 দিন ধরে দেখা হচ্ছে না। লাস্ট যেটা দেখেছিলাম হচ্ছে ওই লা লিগাতে ওই অ্যাথলেটিকো দেখলাম 1 নম্বরে গিয়েছে, আর হচ্ছে বার্সা যেদিন 4-3 গোলে হারলো সেই ম্যাচটা দেখা হয়েছিল সেল্টা ফিগোর সাথে? না দেখা হয় নাই। আচ্ছা, তুমি কোন ক্লাবের ফ্যান বেসিক্যালি? রিয়াল মাদ্রিদ। ওকে, মাদ্রিদিস্তা। আমি অবশ্য আমি বলি রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ এন্ড বার্সেলোনা, মানে এই 3টা দল জিতলেও আমি খুশি, এবং হারলে 3টা দলে হারলেও খারাপ লাগে, মানে সমান লেভেল। যদি ধরো বার্সার এল ক্লাসিকো যদি হয়, যে দল জিতবে সে দলের জন্য আনন্দ লাগবে, যে দল হারবে তার জন্য খারাপ লাগবে। আমি জানি না, কোনো একেবারে হার্ডকোর সাপোর্টার বলতে গেলে হচ্ছে রিয়াল মাদ্রিদ, 3টার মধ্যে এক ধরনের আবেগ কাজ করে সবসময়, মানে তাই সবসময় 3 জনে খেলা উপভোগ করে আর কি। যাক, এটা ভালো। সো আবির, খুব ভালো লাগলো আমার তোমার সাথে আবার কথা বলে, এবং আজকে অবশ্য খুব বেশি সময় বাকি নেই, এজন্য আমাকে রাখতে হচ্ছে। আবার নিশ্চয়ই আরেকদিন কথা হবে, ভালো থেকো। ওকে, ধন্যবাদ ফোন দেওয়ার জন্য, আর শুভ জন্মদিন ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর উইশ। ওকে, আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলো। তো আপনার জন্মদিনে শুধুমাত্র উইশ করলাম, মানে এটা আসলে অনেক কম লাগে আর কি। না এটা কম মনে হলো আমার কাছে। একটা বলে না, মুখের কথা চিরে ভিজে না, শুধু বললাম, বাট এটা বলার ভিতরে এক ধরনের শূন্যতা কাজ করে। মনে হয় এত আপন একটা মানুষকে শুধুমাত্র একটা শুকনো একটু উইশ দিয়ে, না যে কথাটা শুকনা ভেজা না, যে কথাটা মন থেকে বলা হয় ওটা বোঝা যায়, এবং এটাই অনেক, ওটার অনেক অন্য কিছু না হলেও চলে। আমাদের সবার পক্ষ থেকে আমি শুনে ধন্য, আর কিছু বলতে হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ আবির, ভালো থেকো। আচ্ছা ভাই, ঠিক আছে। শুনছিলাম আবিরের কথা। এদিকে আরো বেশ কিছু SMS এসে জমা হয়েছে আমার স্ক্রিনে, এবং ইরা, সুমাইয়া খান, তুহিন, শিলা, জুই এবং আরো অনেকে SMS পাঠিয়েছিলেন। আর সবাইকে ধন্যবাদ যারা আজকে ফোন এবং SMS এর মাধ্যমে উইশ করেছেন, শুভকামনা জানিয়েছেন। অসংখ্য ভালোবাসা থাকলো, এবং বিশাল 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 ভালোবাসা ঝাঁপি পাঠিয়ে দিলাম সবার জন্য। ওকে, খুব বেশি সময় একদমই আমার হাতে নেই, চলে যেতে হচ্ছে এখনই আজকের মতো। নিশ্চয়ই আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, অনেক বেশি শুভকামনা থাকলো, আর দোয়া করবেন আমার জন্য অবশ্যই, এবং আমাদের এই ভালোবাসায় বন্ধন অটুট থাক সব সময়। আমার কাছে একটা জিনিস একটু যাবার আগে বলে যাই, সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমি ফাঁকিবাজি করে একটা শো মিস করি, তখন সবাই যেভাবে অভিমান করে এবং রাগ করে SMS পাঠায়, মনে হয় ঠিক প্রিয়জনের বা ভালোবাসার মানুষের সাথে এরকম রাগ করা যায়, অভিমান করা যায়, যার কাছে অধিকার হয়তো যার কাছে অনেক বেশি, প্রত্যাশা অনেক বেশি। তো তখন আমি আমার মনে একটা সুপ্ত বাসনা থাকে যে একদিন যখন একটা সপ্তাহ আমার মিস যায় কোনো কারণে, পরের সপ্তাহে যখন অনেহারে আসি, আমি মন থেকেই চাই যেন বেশি করে এরকম অভিমানের SMS পাই, কারণ এরকম যত বেশি অভিমান বা রাগ দেখবো, এবং অভিমান বা রাগ তখনই হয় যখন খুব বেশি অধিকার কাজ করে, অধিকার বোধ থাকে, অথবা বা যার কাছ থেকে হয়তো অনেক কিছু চাওয়ার থাকে বা খুব কাছের মনে হয়। তো এটা আসলে এক অর্থে ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাই রাগের SMS বা অভিমানের SMS আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এবং অনেহারে যদি আমি এটা নিয়ে দুষ্টামি করি বা আমিও পাল্টা রাগ দেখাই, কিন্তু আসলে ওটাই আমাকে বারবার মনে করিয়ে দেয়, ঠিক বুকের গভীরে গিয়ে হাতুড়ি পিটিয়ে আওয়াজ তুলে বলে, আচ্ছা দেখো ভালোবাসি, আগেও বাসতাম, সবসময় বাসবো, সবসময় সাথে আছি, পাশে আছি। এই বন্ধুত্বটাই সবসময় জেগে থাকা আমাদের মধ্যে, বেঁচে থাকুক আজীবন, চিরজাগরুক থাক, এই প্রত্যাশা থাকলো। অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি। যাবার আগে একটা গান প্লে করে যাচ্ছি, ঘুমিয়ে পড়বেন এবং নিজে যত্ন নেবেন, আর সেই সাথে অবশ্যই যদি পারেন পাশের মানুষটার, পুরো পৃথিবীটার সুন্দর হোক সবকিছু।